আচ্ছা, তো ক্যাপিটাল গেইন আজকে এই আমাদের 5 নাম্বার হেড, 3টা হেড পড়ানো হবে আজকে। তো সেখান থেকে এটা এটা হলো 5 নাম্বার। তো আমরা দেখি এটা এমনি ইসে এখানে খুব ছোট আকারেই আছে, বইয়ে আইনে যে খুব বড় আকারে আছে তা না, বাট একটু বিভিন্ন ভাবে পড়তে হবে আমাদের। আচ্ছা, সেকশন হচ্ছে 57 থেকে 61, খুব একটা মানে বড় কিছু নয়। স্যার আপনি কি ট্যাক্সের আপডেট ম্যানুয়ালটা পেয়েছেন? না, এটা পাইনি আমি। আপডেট ম্যানুয়ালটা আমি হালিম সাহেবকে বলার চেষ্টা করছি, কিন্তু আমি কোনোভাবেই রিচ করতে পারিনি, বুঝতে পারছেন? জি স্যার। পাইনি, দেখলে বুঝতে পারতাম যে কি কি ভুল ভ্রান্তি আছে, তাহলে সেগুলো আমরা কথা বলতে পারতাম আর কি এটা নিয়ে। এই আগামীকাল স্যার আমি আইসিএবি তে যাব, তো আমি কি স্যার বলবো এই বিষয়টা যে স্যার আপনাকে যদি একটা কপি দেওয়া হয়? হ্যাঁ হ্যাঁ, ওইখান থেকে আমাকে ফোনে লাগাই দিন। ওকে স্যার। হালিম সাহেবকে পাচ্ছি না, ফোন ধরে না, আমি কি করব? ও জি স্যার। সেকেন্ড শিডিউল হবে না, এটা আগে ছিল সেকেন্ড শিডিউলে ট্যাক্স রেট, তো এখন এটা চলে গেছে সম্ভবত ফাইন্যান্স অ্যাক্টে। আচ্ছা, এখন শুরু করি। ক্যাপিটাল গেইন এই হেডটা শুরু করি, এবং যা লেখা আছে এগুলো নিয়ে তো কথা হবেই, তার আগে আরো কিছু কথা আছে, সে কথাগুলো ভালো করে শোনেন। ক্যাপিটাল গেইন কি? ক্যাপিটাল গেইন হলো যদি ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য, মূলধনী সম্পত্তি যদি ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হয়, তাহলে যতটুকু বেশি ততটুকু হচ্ছে ক্যাপিটাল গেইন। ভেরি সিম্পল, একটা মেশিন কেনা হয়েছিল 100 টাকায়, এটা দুদিন বাদে বিক্রি করা হয়েছে 160 টাকায়, তো 60 টাকা হচ্ছে ক্যাপিটাল গেইন। অর্জন মূল্য থেকে বিক্রয় মূল্য যদি বেশি হয়, তাহলে সে বেশিটুকু হচ্ছে ক্যাপিটাল গেইন। এক খণ্ড জমি, তো সেটাও একই, জমি যেহেতু ফিক্সড অ্যাসেট বা ক্যাপিটাল অ্যাসেট, জমি, বিল্ডিং, মেশিন, এরকম আর কি। তো যেগুলো মূলধনী সম্পত্তি, সেই মূলধনী সম্পত্তি বিক্রি করে যদি কোনো গেইন হয়, অর্থাৎ অর্জন মূল্য থেকে বিক্রয় মূল্য যদি বেশি হয়, বেশিটুকু হচ্ছে ক্যাপিটাল গেইন, এবং সেই ক্যাপিটাল গেইনের উপরে ট্যাক্স দিতে হবে, সেই ট্যাক্সের রেটটা একটু ভিন্ন। আচ্ছা, এখন কথা হলো যে অর্জন কিভাবে হতে পারে, মানে বিষয়টা হচ্ছে যে মানে সেলস প্রাইস মাইনাস কস্ট অফ অ্যাকুইজিশন সমান সমান ক্যাপিটাল গেইন আর লস। ক্যাপিটাল গেইনও হতে পারে, লসও হতে পারে। এখন বিষয়টা হলো এই যে ধরেন কস্ট অফ অ্যাকুইজিশন 3 রকম হতে পারে। একটা হতে পারে এটা পারচেসড প্রপার্টি, মানে এটা ক্রয়কৃত সম্পত্তি, অথবা এটা হতে পারে গিফটেড প্রপার্টি, অথবা হতে পারে ইনহেরিটেড প্রপার্টি, উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত। পারচেসড প্রপার্টি যদি হয়, তাহলে কস্ট অফ অ্যাকুইজিশন হবে যে পারচেস প্রাইস, ভেরি সিম্পল। আর এই দুইটার ক্ষেত্রে হচ্ছে ফেয়ার মার্কেট ভ্যালু। আচ্ছা, কিছু কিছু জিনিস ভালো করে শোনেন। ক্যাপিটাল গেইনটা এই যে পড়াচ্ছি, এটা খুব বেশি না, আধা ঘন্টায় এটা শেষ হয়ে যাবে, তো আপনি প্রশ্ন করতে পারবেন, আগে তো জানতে হবে প্রশ্ন করবেন কিভাবে। তো এখন একটা একটা জিনিস পড়াচ্ছি, ভালো করে শোনেন, কোনো কোশ্চেন থাকলে করেন। সেটা হলো আমার 1 খণ্ড জমি আছে, এই জমিটা আমি বিক্রি করছি কত টাকায়? বিক্রি করছি 10 লাখ টাকায়। এটা আমার কেনা ছিল কত? কেনা ছিল 7 লাখ টাকায়, তাহলে আমার 3 লাখ টাকা ক্যাপিটাল গেইন, ভেরি সিম্পল, যদি আমার এটা কেনা সম্পত্তি হয়। এটা গেল 1 নাম্বার। 2 নাম্বার, এটা যদি গিফটেড প্রপার্টি হয়, আমি যদি আমার নানার কাছ থেকে পাইয়ে থাকি, নানা নাতিরে দিচ্ছে, সেই আজকে থেকে 20 বছর আগে, তো এইটাই এখন আমি বিক্রি করছি 10 লাখ টাকায়। তো এটা তো আমি টাকা দিয়ে কিনিও নাই, তো দাদা না আমাকে হেবা করে দিয়ে গেছে বা দান করে দিয়ে গেছে ইত্যাদি। তো এখন আমি যে 10 লাখ টাকায় জমিটা বিক্রি করলাম, এখান থেকে মাইনাস করব কত? আমার কস্ট অফ অ্যাকুইজিশন কত? কস্ট অফ অ্যাকুইজিশনের বাংলা হলো অর্জন মূল্য। তাহলে অর্জন মূল্য কমন সেন্স বলে যে অর্জন মূল্যটা হওয়ার কথা 0, কারণ আমি কোনো টাকা পয়সা দিয়ে কিনি নেই, আমার কোনো খরচাপাতি হয় নাই, তাও পাইছি। তো সুতরাং সেই অর্থে এটা 0 হওয়া কথা, উচিতও তাই, কমন সেন্স বলেও তাই, কিন্তু আইনে তা বলে নাই। আইনে বলছে যে না,
ওই সময়কার না আমার নানা আমার যে 20 বছর আগে বা 17 বছর আগে বা যাই হোক যখনই দিক, তখন এটার মৌজা ভ্যালু কত ছিল, তখন এটার ফেয়ার মার্কেট ভ্যালু কত ছিল, ন্যায়সঙ্গত বাজার মূল্য কত ছিল, সেইটা এখান থেকে বিয়োগ হবে। এটাও একটা গাঁজাখুরি। 20 বছর আগে আমি যে নানার কাছ থেকে পাইছি এটার মূল্য তখন কত ছিল কে জানে। জি স্যার। ফালতু একটা জিনিস। ইনহেরিটেড প্রপার্টির ক্ষেত্রেও তাই। ইনহেরিটেড প্রপার্টি পিতার মৃত্যুর পরে সন্তান যদি তার উত্তরাধিকার সূত্রে, ইনহেরিটেড প্রপার্টি মানে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি পিতার মৃত্যুর পরে, পিতা বা মাতার মৃত্যুর পরে ইত্যাদি। তো এখন সেই প্রপার্টির ক্ষেত্রেও একই ঘটনা। তো সেটা ধরেন বন্টননামা হয়ে আমার সম্পত্তি আসছে, এখন আমি 10 লাখ টাকায় বিক্রি করছি, এখন এখান থেকে বিয়োগ হবে কত? ন্যাচারালি বিয়োগ হওয়ার কথা শূন্য, কিন্তু আইনে বলছে যে না, বিয়োগ হবে, একটা ফিগার বিয়োগ হবে। সেটা কি? যে তারিখে আমি উত্তরাধিকার সূত্রে এই সম্পত্তির মালিকানা অর্জন করেছি, ওই তারিখের ফেয়ার মার্কেট ভ্যালুই হবে আমার হাতের কস্ট অফ অ্যাকুইজিশন। তো এগুলা পড়ানোর খাতিরে পড়াচ্ছি, বইয়ে আছে তাই আমি পড়াচ্ছি, এর কোনো বাস্তব প্রয়োগ নাই। বাস্তবে এখান থেকে বিয়োগ হয় 0। কারণ কে জানে ওই সময় এর কি মূল্য ছিল। কারণ আমার খাতায়, আমার আইটি 10B তে, আমার সম্পদ বিবরণীতে আমি তো সবসময় দেখাই আসছি যে গিফটেড প্রপার্টি ফ্রম মাই নানা, অর ইনহেরিটেড প্রপার্টি ডিউ টু দ্য ডেথ অফ মাই ফাদার, এবং মূল্য শূন্য, 0। এখন আমার খাতায়, আমার ওয়েলথ স্টেটমেন্টে, আমার আইটি 10B তে রিটার্নের, সেখানে আমি সবসময় 0 দেখাই আসছি ভ্যালু। কারণ এটা তো আমি কেনা সম্পত্তি না। তাহলে এইটা আমি এখন যদি বিক্রি করি 10 লাখ টাকায়, তো ন্যাচারালি আমি 0ই বিয়োগ করব। কিন্তু একটা কথা বলি ফাঁকে, সেটা হলো অনেক সময় এখন যার কারণে যদি হেবা হয়, হেবায় সাব রেজিস্ট্রার একটা জমির দাম ধরে দেয়। যদিও হেবা, ওই দামটা আমাকে পরিশোধ করতে হয়নি, নানান আমাকে নাতিকে হেবা করে দিছে, একটা জমি হেবা করে দিছে। তাহলে এটা মূল্য তো শূন্য, তো কিন্তু জমির একটা দাম লেখা থাকে এখন দলিলে, ওই দামটাই দেখাইতে হবে। তাতে ভয় নাই যে আমার ট্যাক্স দিতে হবে, ট্যাক্স দিতে হবে না, কিন্তু দামটা দেখায় দিতে হবে। এইটা হলো বিষয় আরকি। তো এখন যদি ওই সময়কার দাম না থাকে দেখানোর, মানে তখন তো দেখানো একটা ফেয়ার মার্কেট ভ্যালু দেখানোটা তো একটা পিকুলিয়ার, জি স্যার। এই আরকি। তো যার কারণে ফেয়ার মার্কেট ভ্যালুটা এখন, এখন যত দলিল হয়, সব দলিলে যদি হেবা দলিল হয়, দানপত্র দলিল হয়, সেই দলিলে ওই ফেয়ার মার্কেট ভ্যালুটা দেওয়া থাকে। এই একটা সুবিধা যে দেওয়া থাকে, ফলে আমি যদি বেশি দামে বিক্রি করি বেশিটুকু হবে আমার ক্যাপিটাল গেইন। বিষয়টা এরকম আরকি। এখন আর এটা গেল একটা কথা বলা শেষ। দ্বিতীয় কথা, এখানে একটা অঙ্ক দিছি যে বিক্রয় মূল্য ৳১০০, আমার কস্ট প্রাইস হচ্ছে, কেনা দাম হচ্ছে ৳৭০, আমার ৳৩০ ক্যাপিটাল গেইন। আমি যে ৳১০০ বিক্রি করছি, যদিও ৳১০০ বিক্রি করছি, এটার দলিল আছে, সব আছে। কিন্তু ডিসিডির কাছে যদি মনে হয়, জয়েন্ট কমিশনের কাছে যদি মনে হয় যে এটা মানে কম দামে বিক্রি করছি, এটা ফেয়ার ভ্যালু বেশি হওয়ার কথা। হুম? তাহলে সে কিন্তু এটা এস্টিমেট করে আমার ক্যাপিটাল গেইনটাকে কিন্তু রিকম্পিউট করতে পারে। এই ক্ষমতা আইনে দেয়া আছে। আরেকটা ক্ষমতা বলা আছে যে সরকার যদি মনে করে, এনবিআর যদি মনে করে, ডিসিটি যদি মনে করে যে না, এই সম্পত্তিটা একদম জলের দামে বিক্রি হইছে। এখন এটা আমি মনে করি যে এটার দাম 25% থেকেও বেশি। যা দেখায় যে ৳১০০ দেখাইছে, না এটা ৳১২৫ বা তারও বেশি হওয়ার কথা। তাইলে আমি সরকার বাহাদুরকে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারকে ডিসি অফিসের মাধ্যমে অফার করতে পারবো টু অ্যাকোয়ার দ্য ল্যান্ড। এই জমিটা অ্যাকোয়ার করার জন্য আমি চিঠি লিখতে পারবো সরকার বাহাদুরকে। আজগুবি সব নিয়ম কানুন। আপনাদের পড়াইতেছি কেন? পড়াইতেছি পড়ানোর খাতিরে পড়াইতেছি। জি কোশ্চেন স্যার, আসবে, আইনে আইনে আছে তাই। জি তাই যদি এমসিকিউ আসে তাহলে পরে বলবেন রঞ্জন স্যার পড়ায় নাই, তাইলে আমি একটা বেকায়দায় পড়ে যাব। জি এই জন্য পড়াইতেছি। তো আমি যে বিক্রয় মূল্য দেখাইছি সেটার দলিল আছে। কিন্তু যদি সেটা ডিসিটি মনে করে, আপনার জয়েন্ট কমিশনার মনে করে যে আমার দেখানো মূল্য থেকে 15% হায়ার মূল্য হলে সে এটা এস্টিমেট করে আমাকে ক্যাপিটাল গেইনটা রিকম্পিউট করতে পারবে। আমি ৳৩০ ক্যাপিটাল গেইন দেখাইছি। হুম? কিন্তু সে রিকম্পিউট করার অধিকার আছে। ১। এখন কিভাবে আছে? সে কিভাবে বুঝবে? আমার জমিটা বিক্রি করছি ৳১০০, সে কয় না এটা আরো বেশি দামে বেচা উচিত ছিল। এটা আপনি কম দাম দেখাইছেন। এটা আমি দেখাইছি, তার প্রমাণ কি?
তাই না? তো এইগুলো একটু ঝামেলাজনক বিষয়। আর যদি 25% থেকে বেশি হয়, ডিসিটি মনে করে যে না এটা একেবারে জলের দামে বিক্রি হয়েছে, এটা আরো বেশি 25%-এরও বেশি দামে বিক্রি হওয়া উচিত ছিল, তাহলে এটা একটা সস্তা মাল, এইটা মানে সরকারকে আমরা লিখতে পারি যে সরকার যেন এটাকে অ্যাকোয়ার করে নেয়। এই এরকম বিধান রাখা হয়েছে, কিন্তু আমরা চোখে দেখি নাই আজ পর্যন্ত যে এই সমস্ত বিধানের কোনো বাস্তব প্রয়োগ আছে। বুঝতে পারছেন? তাইলে এই স্লাইডে যা দেখাচ্ছি এই পাতায় হোয়াইট বোর্ডে এটা পড়ানো শেষ। এখন কারোর কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, যদি কোশ্চেন না থাকে আমি আগের স্লাইডে চলে যাই, আগের পাতায়। তাহলে এটা নিয়ে কোনো কোশ্চেন নাই, এই তো? না স্যার। এই যায় না কেন? এই যে গেছে। আচ্ছা, এখন আসেন শেয়ার বাজার। শেয়ার হচ্ছে একটা ক্যাপিটাল অ্যাসেট। তো সেকেন্ড ওই যে শেয়ার মার্কেটের শেয়ার, বুঝতে পারছেন? আমাদের তো শেয়ার মার্কেট দুইটা, আপনি জানেন, একটা ঢাকা স্টক এক্সচেঞ্জ আর একটা চিটাগাং স্টক এক্সচেঞ্জ। এই যে ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চিটাগাং স্টক এক্সচেঞ্জে শেয়ার বেচা কিনা হয়। কিসের শেয়ার? লিস্টেড কোম্পানির শেয়ার। তো লিস্টেড কোম্পানির শেয়ার যে বেচা কিনা হয়, সেখানে আহ মানে সেখানে যদি সেই শেয়ার হচ্ছে একটা ক্যাপিটাল অ্যাসেট, শেয়ার বিক্রি করে যদি কোনো গেইন হয়, সেই গেইনের উপরে কি ট্যাক্স দিতে হবে? উত্তর হলো ইয়েস। সেই গেইনের উপরে 3 ধরনের ট্যাক্স রেট আছে। সেটা কি? এক নাম্বার হলো দেশে মানে আপামর জনসাধারণ, সাধারণ জনগণ যদি এই শেয়ার বাজারে শেয়ার কিনে বিক্রি করে যদি লাভ করতে পারে, যদি গেইন করতে পারে, ক্যাপিটাল গেইন করতে পারে, সেটা করমুক্ত, 0% ট্যাক্স রেট। তার মানে ওটা ধরেন একটা লোক শেয়ার বাজার থেকে এসে শেয়ার কিনলো 10 লাখ টাকা, সে কিছুদিন পরে এটা বিক্রি করলো 12 লাখ টাকা, এই যে 2 লাখ টাকা তার গেইন হলো, ক্যাপিটাল গেইন, এই ক্যাপিটাল গেইনটা সম্পূর্ণ করমুক্ত। এটা হলো 0% পড়ানো শেষ। এখন আছেন 5%। 5% হচ্ছে কোনো কোম্পানির যারা স্পন্সর শেয়ার হোল্ডার বা প্লেসমেন্ট শেয়ার হোল্ডার, অর্থাৎ যারা ওই কোম্পানির মূল কর্ণধার, তারা তাদের শেয়ারটা সাধারণত লক ইন থাকে। লক ইন মানে তালা মারা থাকে, 3 বছরের মধ্যে শেয়ারটা বিক্রি করতে পারে না। 3 বছর পার হয়ে যাওয়ার পরে এটা মানে তালা মারা যে থাকে, তালার চাবিটা থাকে ডিএসসির কাছে। ডিএসসি মানে ডিএসসি বা সিএসসি। তো তালাটা যদি খুলে দেয়, খুলে দেবে কখন? যদি গেইনের উপরে 5% ট্যাক্স চালানের মাধ্যমে সরকারি কোষাগারে সোনালী ব্যাংকে জমা দিয়ে সেই চালানের কপি সাবমিট করতে পারে, তাহলে ওই তালাটা খুলে দেয়। খুলে দিলে সে তার শেয়ারটা বিক্রি করতে পারে। তো সুতরাং 5% ট্যাক্স রেট অ্যাপ্লিকেবল কাদের প্রতি? সেটা হচ্ছে যারা কোনো কোম্পানির অরিজিনাল কর্ণধার, মানে স্পন্সর শেয়ার হোল্ডার বা প্লেসমেন্ট শেয়ার হোল্ডার, তারা সাধারণ জনগণ নয়। তো তারা কিন্তু তাদেরকে গেইন ট্যাক্স দিতে হবে 5% হিসাবে। এটা হলো 2 নাম্বার। আর তাহলে 3 নাম্বারে কি? 3 নাম্বারে হচ্ছে কোনো কোম্পানি বা পার্টনারশিপ ফার্ম যদি এই শেয়ার ব্যবসায় নামে শেয়ার কিনে বিক্রি করে এবং বিক্রি করে যদি কোনো গেইন করে, সেই গেইনের উপরে তাদেরকে 10% হারে ট্যাক্স। এটা কাটে না, এটা আগে ভাগে দিতে হয় না, যখন অ্যাসেসমেন্ট হয়, যখন রিটার্ন দাখিল করে তখন দিতে হয়। আমি 3টা আবার বলি। প্রথম কথা হলো যে আমজনতা, সাধারণ জনগণ, সাধারণ জনগণ যদি শেয়ার কিনে বিক্রি করে এবং তার কোনো ক্যাপিটাল গেইন হয়, সেই ক্যাপিটাল গেইন সম্পূর্ণ করমুক্ত। আমি কোত্থেকে পড়াচ্ছি? আমি এসআরও নাম্বার 196 তারিখ 30/6/2015 থেকে পড়াচ্ছি। এই এসআরওটা স্টিল ভ্যালিড। আচ্ছা, এরপরে আসে কোনো কোম্পানির, যে কোম্পানির অরিজিনাল যারা শেয়ার হোল্ডার ছিল তাদেরকে বলা হয় স্পন্সর শেয়ার হোল্ডার। স্পন্সর শেয়ার হোল্ডারের বাংলা হচ্ছে উদ্যোক্তা পরিচালক। তো যারা অরিজিনাল কর্ণধার, তাদের শেয়ার বিক্রি করতে চায়, বিক্রি করতে পারবে, কিন্তু 5% ট্যাক্স দিয়ে বিক্রি করতে হবে। 5% ট্যাক্স দিবে কিসের উপরে? গেইনের উপরে। তার কেনা দাম কত ছিল? 10 টাকা, বিক্রি করতেছে কত টাকায়? 47 টাকা করে এক একটা শেয়ার। তাহলে তার এখানে গেইন কত? 37 টাকা। ওই 37 টাকার উপরে 5% ট্যাক্স জমা দিলে তবেই তার বিক্রির অনুমতি মিলে। আর শেষেরটা কি? শেষেরটা হচ্ছে কোনো কোম্পানি বা কোনো পার্টনারশিপ ফার্ম, তারা যদি শেয়ার কিনে শেয়ার বিক্রি করে এবং কোনো গেইন করে, তাদের ট্যাক্স রেটটা হচ্ছে 10। কোম্পানি এবং পার্টনারশিপ ফার্মের ক্ষেত্রে ট্যাক্স রেটটা হচ্ছে 10,
স্পন্সর শেয়ার হোল্ডারদের ক্ষেত্রে ট্যাক্স রেট হচ্ছে 5, এর বাইরে আমজনতার ট্যাক্স রেট হচ্ছে 0। ক্লিয়ার? দুইবার বলছি কিন্তু। জি স্যার, ক্লিয়ার। এখন আসেন যে ক্যাপিটাল গেইনের ট্যাক্স রেট কত। একটা কোম্পানি তার একটা মেশিন কিনে মেশিনটা বিক্রি করছে, ক্যাপিটাল গেইন পড়াচ্ছি, বাট উল্টাটাও হইতে পারে, ক্যাপিটাল লসও হইতে পারে। ক্যাপিটাল লস কিভাবে হয়? ধরেন একটা কোম্পানি জার্মানি থেকে একটা মেশিন নিয়ে আসছে 1 কোটি টাকা, 1 কোটি টাকা দিয়ে ইম্পোর্ট করছে, তো ভালো কথা। কিন্তু এই মেশিনটা মানে ধরেন সামহাউ এইটা একটা সমস্যা দেখা দিচ্ছে। মেশিনটা ভালো, মেশিনটা সব দিকেই ঠিক আছে, কিন্তু এইটা আসলে সে যে প্রোডাক্ট তৈরি করে, সে যা স্পেসিমেন দেখে কিনছিল, এটা আসলে তার জন্য মানানসই হয় নাই, মানে কোথাও একটু গোলমাল হয়ে গেছে, ইঞ্জিনিয়ারিং গোলমাল হয়ে গেছে। যাই হোক, এখন এটা চলবে না, এটা এই ফ্যাক্টরিতে বসানো যাবে না। আর একটা মেশিন দেখা হচ্ছে, সুইজারল্যান্ড থেকে আনা হবে। তো এই মেশিনটা কি করবে? এই মেশিনটা এখন বিক্রি করবে, লোক খুঁজতেছে। আরো যারা এই জাতীয় প্রোডাকশন করে তাদের মানে এরকম খুঁজতে 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 পাওয়া গেছে, কিন্তু পাওয়া গেছে সে এখন 92 লাখ টাকার বেশি দাম হয় না। আমার কেনা 1 কোটি টাকায়, তো এখন সেই 92 লাখ টাকার বেশি বলে না। তো আমিও ভাবলাম যে 8 লাখ টাকা লোকসান হইলেও আমি ছেড়ে দিই, টাকাটা তো আসুক। এই 8 লাখ টাকা হবে আমার ক্যাপিটাল লস। একই কথা, আমি 1 কোটি টাকায় কিনছি, এরপর আমি সিদ্ধান্ত নিলাম যে এটা আমি বিক্রি করে দেবো। একজনে আমাকে মূলাইতেছে 1 কোটি 5 লাখ, তো দিয়ে দিলাম 1 কোটি 5 লাখ, তাহলে 5 লাখ টাকা হবে আমার ক্যাপিটাল গেইন। ভেরি সিম্পল, কিন্তু ছোটবেলার অঙ্ক। 1 লাখ 1 কোটি 5 মাইনাস কোটি হলে কি হবে, আর 1 কোটি থেকে 92 লাখ টাকা বিয়োগ করলে কি হবে? এসবই মানে নর্মাল অঙ্ক। আচ্ছা, এখন আসি যে আমার যে ধরেন 1 কোটি টাকা দিয়ে আমি একটা মেশিন কিনে 1 কোটি 5 লাখ টাকায় বিক্রি করছি, এই যে 5 লাখ টাকা আমার লাভ হলো, গেইন হলো, ক্যাপিটাল গেইন, এটা ট্যাক্স রেট কত? যদি কোম্পানি হয় ট্যাক্স রেট হচ্ছে স্টেট 15%। কিন্তু কোম্পানি যদি ছাড়া আদার দেন কোম্পানি, অর্থাৎ ব্যক্তি যদি হয়, এবং ব্যক্তি যদি 5 বছরের মধ্যে কিনে বিক্রি করে, তাহলে তার আলাদা কোনো ট্যাক্স রেট নাই, তার স্ল্যাব রেটই হবে। অর্থাৎ তার স্যালারি, হাউস প্রপার্টির সাথে ক্যাপিটাল গেইন যোগ হয়ে স্ল্যাব রেটে ট্যাক্স হবে। স্ল্যাব রেট মানে কি, প্রথম 3.5 লক্ষ টাকা শূন্য, পরবর্তী 1 লক্ষ টাকার উপরে 5%, এইভাবে যে ধাপে ধাপে যে ট্যাক্সের ক্যালকুলেশনটা হয় সেটাই হবে। তার মানে আলাদা কোনো কোম্পানি মানে আলাদা কোনো ট্যাক্স রেট নাই যদি 5 বছরের মধ্যে কিনে 5 বছরের মধ্যেই বিক্রি করে, তাহলে আলাদা কোনো ট্যাক্স রেট নাই, ওই স্ল্যাব রেটেই গতানুগতিক ভাবে অন্যান্য আয় যদি থাকে তার সাথে মিলেমিশে একাকার হয়ে ওই স্ল্যাব রেটে এসে পড়ে ট্যাক্স হবে। বাট যদি দেখা যায় যে 6 বছর আগে কিনছে, কিনে এখন 6 বছর পরে বা 7 বছর পরে বা 12 বছর পরে এখন বিক্রি করতেছে, তাহলে দেখতে হবে যে স্ল্যাব রেটে ফেলে তার ওইটার উপরে কত ট্যাক্স হয়, অথবা 15% অ্যাপ্লাই করলে কত হয়, দুইটার মধ্যে যেটা লোয়ার সেটাই হবে ট্যাক্স। এটা আমি একটা অঙ্ক করে দেখাচ্ছি। জি স্যার। ধরেন এক ভদ্রলোকের নাম হলো মিস্টার এ, তার দুইটা সোর্স অফ ইনকাম, একটা হচ্ছে স্যালারি আর একটা হচ্ছে ক্যাপিটাল গেইন। স্যালারি হচ্ছে 10 লাখ আর ক্যাপিটাল গেইন হচ্ছে 10 লাখ। টোটাল ইনকাম, টোটাল ইনকাম মানে কিন্তু টোটাল ট্যাক্সেবল ইনকাম। এখন আসেন ট্যাক্স ক্যালকুলেশন। এখন ওই যে স্ল্যাব রেটে করতে হবে, দুইটা পদ্ধতিতে অঙ্ক করব, যেটাতে কম আসে ওইটাই হবে ট্যাক্স। স্ল্যাব রেটে ফেলে যদি করি, তাহলে তো আপনি জানেন যে প্রথম 3.5 লক্ষ টাকার উপরে আপনার নীল, পরের 1 লক্ষ টাকার উপরে 5,000, এরপরে 3 লক্ষ টাকার উপরে 10% আর কি, 60,000,
কর্পোরেট 5 লাখ টাকার উপরে 20%, 1 লাখ, 20 লাখ টাকা হতে আর বাকি কত? হ্যাঁ স্যার, 9, 12, 13, 3,50,000। এটা 25%-এ কত আসে? 87,500। কত? 87,500। তাহলে টোটাল কত হয়? 2,82,500। এইটা গেল একটা পদ্ধতি। অথবা স্যালারির উপরে হচ্ছে ওই যে প্রথম 3.5 লাখ টাকার উপরে নীল, পরের 1 লাখ টাকার উপরে 5%, 5,000 টাকা, পরের 3 লাখ টাকার উপরে 10%, 30,000, 10 লাখ টাকা হতে আর বাকি কত? হ্যাঁ, 2,50,000। 3 3 6, 7.5 না, 2.5 লাখ টাকা। 2.5 লাখ টাকার 15%-এ কত আসে? 37,500। তাহলে কত মোট? 72,500 নাকি? এটাতে কত আসে? 2,22,500। দেখেন ক্লিয়ার কিনা। এখন কি ক্লিয়ার? এই অঙ্ক করে দাও, তুমি কি ক্লিয়ার? স্যার যেটা লোয়ার ওইটাই নিতে পারবো? যেটা লোয়ার ওইটাই হবে ট্যাক্স। ওইটাই। ওকে স্যার, থ্যাংক ইউ। দুইটা পদ্ধতিতে অঙ্ক করাই দিলাম। একটা হলো টোটাল আপনার পুরোটার উপরে স্ল্যাব হবে, পুরোটার উপরে হবে স্ল্যাব, হাতে কত আসে? 2,82,500। আর একটা পদ্ধতিতে করতে হবে যে তার ক্যাপিটাল গেইনের উপরে ডাইরেক্ট 15%, আর ক্যাপিটাল গেইন বাদে তার অন্য যে ইনকাম আছে তার উপরে স্ল্যাব, তাতে কত আসে। তো 20 লাখ টাকার উপরেই আমরা দুই ভাবে হিসাব করব, যে পদ্ধতিতে ট্যাক্সটা কম আসবে ওইটাই হবে তার ট্যাক্স। এই আর কি। স্যার এখানে শুধুমাত্র ক্যাপিটাল গেইনের উপরে এটা করা যায় না? ক্যাপিটাল গেইনের উপরে মানে ক্যাপিটাল গেইনের যে ইনকামটুকু, এই যে 10 লাখ, এইটাকে হ্যাঁ। স্ল্যাবে ফেলায় আবার এইটার উপর 15%, এই দুইটা কম্পেয়ার করা যায় না? না, আমি বুঝি নাই কথাটা। স্যার টোটাল ইনকাম না ধরে যদি শুধুমাত্র ক্যাপিটাল গেইন থেকে যে ইনকামটুকু হয়েছে 10 লাখ, হ্যাঁ, হ্যাঁ, ওই 10 লাখ টাকাকে একবার স্ল্যাবে ফালাইলাম আর 10 লাখ টাকার উপরে 15% করলাম, শুধু এইভাবে করে কি করা যাবে? তুমি কিছুই মাথামুন্ডু বুঝি নাই। আমি যেভাবে করছি এভাবেই করতে হবে, এছাড়া আর কোনো উপায় থাকলে আপনি আমাকে করে দেখাইতে পারেন। আর কি উপায় আছে? মানে আপনি বলতেছেন যে আমি তো কিছু আমি বুঝতেছি না, একটু বুঝে যদি বলবা। আপনার কথা অন্য কেউ বুঝছে? স্যার উনি বলতেছে যে ওই স্যালারি ইনকামটা না এনে ক্যাপিটাল গেইনের উপরে একবার 15% ধরবো, আর ওই পাশে ওই যে ক্যাপিটাল গেইনের উপরে ধরে কিভাবে কোনোভাবে করা যায় কিনা, মানে স্যালারি ইনকামটা আনতেই চাচ্ছে না মনে হয়। জানবো না মানে? আমার তো ইনকাম 20 লাখ। ওই কি? আমার তো জি দুইটা। স্যার বুঝছি। হুম? আমার তো ইনকাম দুইটা। আমার তো ইনকাম হলো 20 লাখ, আমার বেতন থেকে আয় 10 লাখ, আমার ক্যাপিটাল গেইন হলো 10 লাখ, মোট 20 লাখ। এন্ড নাও দ্য কোশ্চেন, যে 20 লাখের উপরে আমাকে কত টাকা ট্যাক্স দিতে হবে? বুঝতে পারছেন? জি স্যার। স্যার মানে একা একা যখন পড়েছিলাম তখন আমার মাথায় মানে এটাই ঢুকছিল যে হয়তো শুধু ক্যাপিটাল গেইনের ইনকামের উপরে কম্পেয়ারটা করতে হবে, এই জন্য একটু ক্লিয়ার হয়ে গেল। না না না, আমার তো ঠিক আছে টোটাল স্যার। ইনকাম হলো 20 লাখ। একটু বসা আসতেছে। আমার টোটাল ইনকাম হচ্ছে 20 লাখ। তো 20 লাখ যদি টোটাল ইনকাম হয়, তো সেক্ষেত্রে আমার কত টাকা ট্যাক্স দিতে হবে 20 লাখ টাকার উপরে? হুম। তো সেক্ষেত্রে একবার দুই ভাবে আমার কষ্ট করতে হবে। একবার আমার স্ল্যাব রেটে ট্যাক্স বের করতে হবে, বের করে দেখতে হবে কত হলো। আর একবার করতে হবে যে আমার ক্যাপিটাল গেইনের উপরে 15%, 1.5 লাখ, 10 লাখ টাকার 15%-এ 1.5 লাখ, আর ক্যাপিটাল গেইন বাদে আমার যদি অন্য কোনো ইনকাম থাকে, যেমন আমার স্যালারি আছে, তার উপরে নর্মালি স্ল্যাব রেটে যা আসে, এবং এই দুইটা যোগ করলে কত হয় আর কি। তার মানে আমার স্যালারি ইনকামের উপরে আসে 72,500, আর ক্যাপিটাল গেইনের উপরে আসে 15%-এ 1.5 লাখ, এবং টোটাল করলে আসে 2,22,500। এই দুই পদ্ধতিতে অঙ্ক করলে যে পদ্ধতিতে আমার
ট্যাক্সটা কম হয় সেটাই হবে ট্যাক্স। আমি যে উদাহরণ দিলাম তাতে আমার এই মানে এই 2,22,500 কম আসছে, কিন্তু আমি এমন উদাহরণ দিতে পারি যে স্ল্যাবে ট্যাক্স কম আসবে। আমি এখন অঙ্ক আরেকটা দিতে পারি, তাতে দেখবেন যে ওই স্ল্যাবে কম আসছে। আমি এখনই যদি অঙ্কটা পাল্টাইয়ে দেই যে আমার স্যালারি ইনকাম 5 লাখ আর ক্যাপিটাল গেইন 5 লাখ, আমার টোটাল ইনকাম 10 লাখ, তখন দেখবেন যে আপনি ওইটা হয়েছে, আপনার স্ল্যাবে কম আসে। আর এটা তো অ্যাসেটটা ওই যে 5 বছর পরে বিক্রি করলে হ্যাঁ এইভাবে হবে। হ্যাঁ, এটা তো 5 বছর পরেরই বিষয়। পরে আর আগে বিক্রি করলে তো সরাসরি স্ল্যাবে চলে আসবে। রাইট, এই অঙ্কটাই যদি হয় যে উইদিন 5 ইয়ার্স, তাইলে আমাকে আর এই সেকেন্ড স্ল্যাবটা করতে হবে না, তাইলে আমাকে ট্যাক্স দিতে হবে 2,82,500 82,500। 5 বছরের মধ্যে হলে। আর এটা হলো 5 বছর আগে পরের বিষয় আর কি। আগে পরের বিষয়। হ্যাঁ, 5 বছরের মধ্যে হলে তো এত কথাই নাই, তো সরাসরি স্ল্যাবে পড়ে যা ট্যাক্স আসে তাই, কোনো অল্টারনেটিভ নাই। বুঝতে পারছেন? জি স্যার। ডাইরেক্ট ক্যাপিটাল গেইন পড়ানো শেষ, ঠিক আছে? ক্যাপিটাল গেইন এখন আহামরি মানে অত কঠিন কিছু নয় আসলে, এমনিতে মানে সিম্পল। কিন্তু ওই শেয়ার মার্কেটের শেয়ার হলো ক্যাপিটাল অ্যাসেট, ওইটা বিক্রি করে যদি কোনো গেইন হয় তাহলে সেটাই। আরেকটা জিনিস একটু আছে, সেটা হলো আপনার ক্যাপিটাল অ্যাসেটের যে ডেফিনেশন, সেই ডেফিনেশনে কিন্তু বলছে যে আমাদের যে ব্যক্তিগত সহায় সম্পদ এগুলো বিক্রি করে যদি কোনো গেইন হয় তাহলে ওইটার উপরে ট্যাক্স দিতে হবে না। দেখেন তো সে মানে প্রথমে যে আছে না আপনার ওই যে কতগুলো সংজ্ঞা ওইখানে, মূলধনী সম্পত্তির সংজ্ঞা আছে কিনা দিয়া, এই যে মূলধনী সম্পত্তি, এটা হলো 2-77 ধারা, বুঝছেন? 2-77 ধারায় মূলধনী সম্পদ মানে মূলধনী সম্পদ বিক্রি করেই তো আপনার হয়, আপনার মূলধনী গেইন হয়। তো সেখানে কিন্তু কতগুলো জিনিসকে বাদ দিয়ে দিছে। সেখানে বলছে যে ব্যক্তিগত ব্যবহার্য সামগ্রী যেমন পোশাক, স্বর্ণালংকার, আসবাবপত্র, ফার্নিচার, কারুপণ্য, যন্ত্রপাতি, যানবাহন, যাহা করদাতার উপর নির্ভরশীল পরিবারের কোনো সদস্য কর্তৃক কেবল ব্যক্তিগত প্রয়োজনে, এটা আগের আইনেও ছিল। আগের আইনেও কিন্তু এটা ছিল। মানে সেটা কি? সেটা হইলো যে কিছু কিছু সম্পদ আছে যেগুলো বিক্রি করে যদি কোনো গেইন হয়, মানে পার্সোনাল অ্যাসেট, কিছু কিছু পার্সোনাল অ্যাসেট আছে যেগুলো বিক্রি করে যদি কোনো গেইন হয় এটার উপরে আমাকে ট্যাক্স দিতে হবে না। যেমন স্বর্ণালংকার, মানে 4টা জিনিস আছে: স্বর্ণালংকার, আসবাবপত্র, তারপরে উইয়ারিং অ্যাপারেলস মানে পোশাক পরিচ্ছদ, পরিধেয় বস্ত্র, আর হচ্ছে পার্সোনাল কার, ব্যক্তিগত গাড়ি, তারপরে ফার্নিচার মানে হাউস হোল্ড ফার্নিচার। ফার্নিচার বুঝছেন তো? হাউস হোল্ড, এটা আগে লেখা উচিত ছিল হাউস। জি স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ, তারপরে জুয়েলারি, জুয়েলারি মানে হলো আপনার স্বর্ণালংকার, আর হলো উইয়ারিং অ্যাপারেলস, উইয়ারিং মানে হলো পরিধেয়, অ্যাপারেলস, অ্যাপারেলস মানে হলো বস্ত্র। এই 4টা জিনিস বিক্রি করে যদি কোনো গেইন হয় তাহলে সেটা ট্যাক্স ফ্রি। বুঝতে পারছেন? এটা এই যে পার্সোনাল রিটার্নেও এগুলো আসবে না তাহলে স্যার? না, পার্সোনাল জিনিস বিক্রি করা তো খুবই মজার বিষয়। আমার একটা গাড়ি কিনছিলাম বুঝছেন 16 লাখ টাকায় 3 বছর আগে। এইটা এখন গাড়ির দাম হু করে বেড়ে গেছে, আমি এইটা বিক্রি করে দিছি 18 লাখ টাকায়, এবং 3 বছর ব্যবহার করার পরে আমি বিক্রি করছি। এবং এই ব্যবহার করার পরে যে বিক্রি করছে 18 লাখ টাকা, এই যে 2 লাখ টাকা আমার গেইন, এটা ট্যাক্স ফ্রি, এটার উপরে আমাকে 1 পয়সাও ট্যাক্স দিতে হবে না। জি স্যার। এটা আইন শুধু কোম্পানির ক্ষেত্রেই ক্যাপিটাল গেইনটা আসবে।
কোম্পানি কোম্পানি ট্যাক্সের রিটার্নের সময়। না না, আমি যদি একটা জমি বিক্রি করি আমারও তো ক্যাপিটাল গেইন, তো জমি না, এখানে ওটা তো পার্সোনাল ট্যাক্স। যদি কোম্পানির জমি বিক্রি করি, যদি কোম্পানির নামে ফার্নিচার থাকে, আসবাবপত্র থাকে, ওগুলো বিক্রি করে গেইন হইলে তো ওটা কোম্পানির তাহলে গেইন হিসেবে আসবে, কিন্তু পার্সোনালটা আসবে না। আসবে না। কিন্তু তার মানে এই না যে পার্সনের কিছুই আসবে না, এ জীবনে আমার সবই মাপ, তা না। আমি যদি জমি বিক্রি করি, মেশিন বিক্রি করি, সেগুলো তো গেইন হবে। আমি যে শেয়ার বিক্রি করি, বুঝতে পারছেন? আপনি যেভাবে তাহলে মানে শুধু ওয়ারিং, হ্যাঁ, জুয়েলারি, ফার্নিচার। হ্যাঁ, যে লাইনে আগাচ্ছেন ভাবখান এমন যে এ জীবনে আমার সবই মাপ, খালি কোম্পানিরই ধরবে। নো, জি স্যার। এই জন্য আপনাকে থামাইয়ে দিতেছি যে এই চারটা মাপ, বাকিগুলা মাপ না। বলতে পারেন স্যার বাকি, আমি একটা জমি বিক্রি করছি, তাহলে তো আমার গেইন ট্যাক্স দিতে হবে। তারপরে আমি মেশিন বিক্রি করছি অথবা শেয়ার বিক্রি করছি, ও শেয়ার বিক্রি করলে অবশ্য নাই, তো দেখতে হবে পরে। এটা রেফারেন্স হলো আপনার 2-7। রেফারেন্স সেকশন হচ্ছে 2-77, মানে নতুন আইনের আর কি। আরো আছে, এটা 5 নম্বরে হলো, এটার ইংরেজি কি হবে, কারুপণ্য। মানে অনেক সময় আসে না, অনেকের বাসায় একটা সুন্দর আর্ট আর্ট করা একটা ইয়ে আছে, বা কারুপণ্য আছে। কারুপণ্য ইংরেজি কি, বা ফিক্সার আছে ওই যে, শোপিস হইতে পারে। হ্যাঁ, শোপিস, শোপিস, শোপিস। হ্যাঁ, এগুলো আর কি। যাই হোক, তো মোটামুটি আপনার প্রথম থেকে যদি আবার দেখাই, এই হচ্ছে ক্যাপিটাল গেইন। ক্যাপিটাল গেইন আমাদের পড়ানো শেষ। এখান থেকে কতগুলো জিনিস পড়ানো হলো, যে একটা হলো শেয়ার মার্কেট রিলেটেড ক্যাপিটাল গেইন, 2 নম্বরে হলো ক্যাপিটাল গেইনের যে ট্যাক্স রেট, সেটা কোম্পানি হলে কত, কোম্পানি হলে স্টেট 15%, সেটা 5 বছরের মধ্যে না 5 বছরের পরে, ডাজ নট ম্যাটার। আর আদার দেন কোম্পানি, ব্যক্তির ক্ষেত্রে উইদিন 5 ইয়ার্স আর বিয়ন্ড 5 ইয়ার্স, এটা ডিপেন্ড করে। আচ্ছা, তারপরে আপনার কস্ট অফ অ্যাকুইজিশন, অর্জন মূল্য। যদি ক্রয়কৃত হয় তো কোনো কথা নাই, যদি দানকৃত সম্পত্তি হয়, উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি হয়, তাহলে আইনে বলা আছে যে ওই তারিখের ফেয়ার মার্কেট ভ্যালুই হবে আমার অর্জন মূল্য। আর সেলস প্রাইস, আমি যে দামে বিক্রি করছি এক খণ্ড জমি, এটা যদি ডিসিটির বিশ্বাস না হয়, ডিসিটি যদি মনে করে এটা খুব কম দাম, সে কিন্তু এটা অ্যাসার্টিন করতে পারে ভ্যালু, এই অধিকার তাকে দেয়া আছে আইন। আর লাস্টে হচ্ছে ওই যে যদি 5 বছর পরে যদি কেউ জমি বিক্রি করে বা কোনো মানে ক্যাপিটাল অ্যাসেট বিক্রি করে, তাহলে তার ট্যাক্স ক্যালকুলেশনটা কি হবে। মানে 2 ভাবে ট্যাক্স ক্যালকুলেশন করতে হবে, যেটাতে লোয়ার হয় সেটাই হবে এই সেটাই হবে ট্যাক্স, এই আর কি। আর তো একটা জিনিস আপনাকে বললাম, সেটা হলো যে এই পার্সোনাল কিছু সহায় সম্পত্তি আছে যেগুলো বিক্রি করে যদি কোনো গেইন হয়, তাহলে এটা ভেরি ইনসিগনিফিকেন্ট, মানে এটাকে ধর্তব্যের মধ্যে আনা যাবে না, এটার উপরে কোনো ট্যাক্স হবে না। ঠিক আছে, তাহলে এই ক্যাপিটাল গেইন শেষ। যদি কোনো কোশ্চেন থাকে করতে পারেন, আর যদি কোশ্চেন না থাকে আমরা পরের হেডে চলে যাব। পরেও কোশ্চেন করতে পারবেন যদি মনে পড়ে। ঠিক আছে, জি স্যার। এরপরে আমরা অন্য হেডে যাই, তাই না? জি স্যার। মানে 6 নম্বর হেডটা হচ্ছে ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট। এই ফিনান্সিয়াল অ্যাসেটের বা ইনকামের মধ্যে আসলে যাবে কি কি, মানে এখানে তো সব ধরনের ইন্টারেস্ট গুলো যাবে। যেমন ব্যাংক ইন্টারেস্ট ইনকাম হলো এর 1 নাম্বার। তারপরে ডিভিডেন্ড ইনকাম, তারপরে ইন্টারেস্ট অন সঞ্চয়পত্র, এইগুলো এইখানে যাবে। মানে ফিনান্সিয়াল অ্যাসেট থেকে যা যা ইনকাম আসে সেগুলোই এই
এটার সেকশনটাও হলো 62 থেকে, এটা নাহামরি কিছু না, 62 থেকে 65। এই আর কি, সব ধরনের সিকিউরিটি সুদ, ডিবেঞ্চারের সুদ, এগুলো এখানে আসবে। ব্যাংক সুদ তো আসবেই, লভ্যাংশ আসবে। উম, 2 মিনিটে একটা হেড পড়ানো শেষ। 2 মিনিট লাগে না, 1 মিনিট জি স্যার। শেষ, পড়ানো শেষ। কি সুন্দর না? জি স্যার। ক্যাপিটাল গেইন পড়াইতে 1 ঘন্টা লাগছে, আর এইটা পড়াইতে 1 মিনিট লাগছে, বুঝছেন? জি স্যার। কারো কোনো কোশ্চেন? নো স্যার। এরপরে আসেন তাইলে ইনকাম ফ্রম আদার সোর্স। স্যার যদি আরেকবার বলতেন স্যার। কোনটা? এইটা জি স্যার। আরেকবার বলি তাইলে। এটা হলো ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট। তো একটা মানুষের তার যে ফাইন্যান্সিয়াল অ্যাসেট, তার যে ব্যাংকে টাকা পয়সা আছে, সঞ্চয়পত্র আছে, শেয়ার বাজার থেকে ডিভিডেন্ড আসে, এই যে যেগুলো, এগুলো সব এইখানে আসবে। মূলত এই 3টা জিনিস এখানে আসবে, অথবা ইন্টারেস্ট অন সিকিউরিটিজ যদি থাকে সেটাও এখানে আসবে। এবং ইন্টারেস্ট অন সিকিউরিটিজ এগুলো ব্যাংকের ইনকামের একটা হেড। বুঝতে এই আগের আইনে ইন্টারেস্ট অন সিকিউরিটি একটা হেডই ছিল, 2 নাম্বার হেড। স্যালারি ইনকামের পরেই ছিল ইন্টারেস্ট অন সিকিউরিটি। তো ওইটা তো নাই, ওইটা তো অ্যাবলিশ করে এখন এটাকে নিয়ে আসছে এই নামে, ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট, এবং এটার মধ্যে ওইটাকে ঢুকাইছে। এবং আরো এই যে উপরের 3টা, মানে এই 2টা জিনিস আগে ছিল 2 নাম্বার হেডে, আর এইটা ছিল আপনার 7 নাম্বার হেডে। আগের 7 নাম্বার এবং আগের আইনের 2 নাম্বার, এগুলা থেকে নিয়ে আইসা টোকায় নিয়ে আইসা এখন এই 6 নম্বরে ঢুকাইছে, বুঝছেন? স্যার তাহলে এই যে ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট, এটার যে আয়, এটাও কি আমরা ওই স্ল্যাবে ফেলে করব স্যালারির মতো? হ্যাঁ তাই, তবে তবে কথা আছে। তবে এখন এগুলো হচ্ছে আপনার মানে মিনিমাম ট্যাক্স আন্ডার সেকশন 163, আগে ছিল 82C। মিনিমাম ট্যাক্স মানে হচ্ছে এই যে এখানে যে টাকা ট্যাক্স কাটা আছে সেইটা মিনিমাম ট্যাক্স। যদি আমরা ট্যাক্স স্ল্যাব রেটে ক্যালকুলেশন করে দেখি, যদি কম হয় তাহলে যে টাকা কাটা আছে ওইটাই হবে ট্যাক্স, আর ট্যাক্স যদি বেশি আসে তো বেশি। এরকম, যেমন একটা উদাহরণ দেই তাহলে আপনার কাছে ক্লিয়ার হবে যে আচ্ছা, ধরেন এক ভদ্রলোকের 2টা ইনকাম, ধরেন মিস্টার এ। তো তার 2টা ইনকাম, একটা হলো তার এফডিআর এর ইন্টারেস্ট, ইনকাম, আর 2 নম্বর হলো ক্যাশ ডিভিডেন্ড। এখন ধরেন
আচ্ছা, ধরেন এটা তার 2 লাখ, আর এটাও হলো 2 লাখ। এখান থেকেও টিডিএস করা আছে 20,000, এখান থেকেও টিডিএস করা আছে 10% 20,000। আচ্ছা, এখন আসেন ট্যাক্স ক্যালকুলেশন। ট্যাক্স ক্যালকুলেশন হচ্ছে অন ফার্স্ট টাকা 4 লাখ, যেহেতু 65 বছর, নীল, বাট লেকিন টিডিএস টাকা 40,000 is minimum $63। দেখছেন অঙ্কটা? জি জি স্যার। স্যার। কি বুঝলেন? এখানে আইনে বলা আছে যে মানে ব্যাংক ইন্টারেস্ট থেকে যে ট্যাক্স কাটবে, ডিভিডেন্ড থেকে যে ট্যাক্স কাটবে টিডিএস, ওইটা মিনিমাম ট্যাক্স। ওইটা হচ্ছে মিনিমাম ট্যাক্স। মিনিমাম ট্যাক্স মানে কি, যে ওর থেকে ট্যাক্স কমবে না, ওর থেকে বেশি হতে পারে, কম হতে পারে না। তো এই লোকটার তো হয়েছে শূন্য। প্রথম 4 লাখ টাকার উপরে তো তার কোনো ট্যাক্সই নেই এবং তার অন্য কোনো আয়ই নেই। তাহলে এই বেচারা মানে স্ল্যাবে তার ট্যাক্স আসে নীল, বাট যে টিডিএস যে 40,000 টাকা কাইটে রাখছে ওটা যেহেতু মিনিমাম ট্যাক্স, সুতরাং তার ট্যাক্স আর মানে হিসাবে তার ট্যাক্স আসবে হুইচেভার ইজ হায়ার, স্ল্যাবে যেটা ট্যাক্স আসে অথবা তার যে টাকা কেটে রাখছে, এই দুইটার মধ্যে যেটা বেশি। স্ল্যাবে আসে 0 আর তার কাছে কাইটে রাখছে হলো 40,000, তাহলে যেটা বেশি, তো কোনটা বেশি? 40,000। তো 40,000 টাকা হলো এই ভদ্রলোকের ট্যাক্স, আর দেওয়া আছে কত? তার 40,000। সুতরাং আর তাকে 1 পয়সা দিতেও হবে না, আর সে ওই 40,000 টাকা থেকে 1 পয়সা ফেরতও পাবে না। ক্লিয়ার? জি স্যার। দেখেন এটা বুঝলেন কিনা? বিষয়টা হলো এটা 2 জাতের আয়। এই অঙ্কটাতে 2টা জাত মিলিয়ে দিলাম, একটা হলো নরমাল, একটা হলো অ্যাবনর্মাল। নরমাল হলো স্যালারি, আর স্যালারির বাইরে আমার এমন একটা ইনকাম আছে যেটা মিনিমাম ট্যাক্স। মিনিমাম ট্যাক্স মানে কি, 6 লাখ টাকা আমার একটা ইনকাম, ওখান থেকে 60,000 টাকা আমার ব্যাংক কেটে রাখছে। তো এখন এই 60,000-এর উপরে আমাকে হিসাব করে দেখতে হবে যে 6 লাখ টাকার উপরে আমাকে হিসাব করে দেখতে হবে যে কত টাকা ট্যাক্স আসে। তো দেখা গেল 6 লাখ টাকার উপরে আমার, ভুল করলাম নাকি? ও এটা তো 4, 3.5 লিখছি কেন? হুম, এটা হলো 6, ওটা এবার ঠিক আছে। আচ্ছা, এটা হলো আমার প্রথম যেটা নর্মাল ইনকাম 4 লাখ টাকা। 4 লাখ টাকার উপরে আমার ট্যাক্স আসে হিসাবে 2,500, কিন্তু আমি যেহেতু ঢাকায় চাকরি করি, ঢাকা চিটাগাঙে চাকরি করলে আমার হলো 5,000 মিনিমাম ট্যাক্স। তার মানে ওই ওই এক দফা শেষ। এখন আসেন আমার অ্যাবনর্মাল ইনকাম আছে একটা, সেটা হলো এফডিআর এর ইন্টারেস্ট, যেটা বলা আছে যে এখান থেকে ওই 6 লাখ টাকা হলো পরবর্তী স্ল্যাব, পরবর্তী, আগে নর্মাল তারপরে অ্যাবনর্মাল, আগে নর্মাল খেলা এরপরে সেমিফাইনাল খেলা। এখন যে খেলাটা খেলতেছি এটা 2টা খেলা কিন্তু আপনার এখানে, একটা নর্মাল একটা সেমিফাইনাল। জি স্যার। ফাইনাল খেলাও আমি খেলতে পারি, খেলবো মানে দেখি, আমি একটা ব্রেক দিয়ে আবার একটা ফাইনাল খেলাও খেলবো। 3 ধরনের খেলা দিয়ে একটা অঙ্ক দিতে পারি। তো এখন 2টা আপাতত করি, একটা নর্মাল একটা সেমিফাইনাল। নর্মাল হচ্ছে স্যালারি, সেমিফাইনাল হচ্ছে এফডিআর ইন্টারেস্ট।
এফডিআর এর ইন্টারেস্ট হলো সেমিফাইনাল। সেমিফাইনাল মানে কি জানেন? সেমিফাইনাল হলো আমি 6 লাখ টাকার উপরে আমি স্ল্যাবে হিসাব করে দেখবো আমার কত টাকা ট্যাক্স আসে। আমার ট্যাক্স আসছে 72,500। তো 72,500 আসছে, তার মানে আমার 60,000 টাকা ট্যাক্স অলরেডি দেয়া আছে, আর 12,500 দিতে হবে। যদি এই 6 লাখ টাকার উপরে যদি ট্যাক্স আসতো আমার 52,000, কথার কথা আমি অঙ্কটা ঘুরিয়ে দিতে পারি। তাতে এমনও হিসাব দিতে পারি যে 60,000 কাটছে কিন্তু আমার ট্যাক্স হিসাবে আসে 52,000। তাহলে কি হবে? তাহলে ওইলে 60,000 গেছে তো গেছে। আমার যা হিসাব গেছে তা আর পাওয়া যাবে না না না, যদি আমাকে দিতে হয় তাহলে দিতে হবে। যেমন এই অঙ্কে আমাকে আরো 12,500 দিতে হবে এফডিআর এর ইন্টারেস্টের উপরে। বাট আমি যদি ফেরত পাই, হিসাবে যদি দেখা যায় আমার এফডিআর এর ইন্টারেস্টের উপরে ট্যাক্স আসছে 52,000 আর আমার দেয়া আছে অলরেডি 60,000, তাহলে 60,000। আমি যদি ফেরত পাই আমাকে দেয়া হবে না। আর আমার ক্যারি ফরওয়ার্ড কিংবা অ্যাডজাস্টমেন্ট করা যাবে না? না না, কিচ্ছু হবে না। এই কবর এইখানেই কবর দিয়ে যেতে হবে। জি স্যার। এটার নাম তার মানে স্যার আমরা ইনকাম করি গভর্নমেন্টের জন্য স্যার। হ্যাঁ, মানে সেমিফাইনাল মানে হলো যদি হিসাবে ট্যাক্স কম আসে তাহলে আমার যা গেছে গেছে, ওইটাই ট্যাক্স। আর যদি হিসাবে বেশি আসে তাহলে আর বেশিটুকু দিতে হবে। এটার নাম সেমিফাইনাল, এটার নাম মিনিমাম ট্যাক্স, এটার নাম 163 সেকশন। এবং এক ভদ্রলোক, যার ধরেন ব্যক্তি, তার স্ল্যাব রেটে ট্যাক্স হয়, প্রথম 3.5 লক্ষ শূন্য এইভাবে ট্যাক্স হয়, তাহলে এই নর্মাল ইনকাম আর সেমিফাইনাল ইনকাম এই দুইটা ইনকামে যদি তার থাকে তাহলে এই বেচারা কিভাবে ট্যাক্সের ক্যালকুলেশন করবে? আগে নর্মাল যেখানে শেষ, সেমিফাইনাল সেখানে শুরু। যেমন এই ভদ্রলোকের নর্মাল 4.5 লাখ টাকা নর্মাল ইনকাম, তার ওইটার উপরে সে প্রথম স্ল্যাবটা পাবে। বলতে পারেন যে 3.5 লাখের এই যে প্রথম যে 3.5 লাখ টাকা ট্যাক্স শূন্য, এইটা মানে তার কি এফডিআর এর উপরে অ্যাপ্লাই হবে না তার স্যালারির উপরে অ্যাপ্লাই হবে? উত্তর হলো নর্মাল ইনকামের উপরে অ্যাপ্লাই হবে। বুঝতে পারছেন? তো নর্মাল যেখানে শেষ, সেমিফাইনাল সেখানে শুরু। দেখেন আমাদের নর্মাল এমনিতে তো 60,000 টাকা আসছে, তাও এই যে স্যালারির উপরে মিনিমাম ট্যাক্স, এটা 5,000 টাকা দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, কারণ ওটা জাত ভিন্ন, দুই জাতের অঙ্ক এখানে, তার সাথে এটা তালগোল পাকানো যাবে না। আমরা তো স্যার 7টা হেড এর ইনকাম যোগ করার পরে এই স্ল্যাব দেওয়ার পরে এই মিনিমাম ট্যাক্স দিই 5,000 টাকা। হ্যাঁ, কারণ এবারে নতুন আইন করছে এটা। আপনাদের যেটা পড়াইতেছে এটা আমি জীবনে পড়াই নাই, এটা বাংলায় নতুন এবারে আইন। এটা মিনিমাম ট্যাক্সের মধ্যে পড়ে স্যার? না, ওটাও ফাইনাল। ওটা ফাইনাল। তাহলে আমার স্যালারি ইনকাম যাই আসুক নাই আসুক 5,000 টাকা মাস্ট, তার সাথে আদার যেগুলো মিনিমাম ট্যাক্স আসবে ওগুলো ওইভাবে দিয়ে দিতে হবে। না, কথা সব সত্যি না। মানে স্যালারি ইনকাম 4 লাখ 3.5 লাখ টাকা অতিক্রম করছে, আমার মানি ব্যাগ থেকে 5,000 টাকা খুলতে হবে। 5,000 টাকা বের করে আমি একটা পেপার ওয়েট দিয়ে চাপা দেবো, চাপা দিয়া অঙ্ক করতে বলবো। অঙ্ক করতে গিয়ে যদি দেখি আমার ট্যাক্স আসে 2,500, তাহলে 5,000 গেছে। আর যদি অঙ্ক করতে গিয়ে দেখি ট্যাক্স আসছে 7,000, তাহলে মানি ব্যাগ থেকে আরো 2,000 আরো 2,000 টাকা দিতে হবে। যখনই দেখলাম আমার ইনকাম 4 লাখ, মানে 3.5 লাখ টাকা এক্সিড করে গেছে, মানি ব্যাগ খুলতে হবে, 5,000 টাকা চাপা দিয়ে রাখতে হবে। 5,000 গেছে, ওইদিকে তাকানো যাবে না। মানে 3.5 লাখ উঠছে মানে 5,000 গেছে। ইয়েস ইয়েস, এটা হলো মিনিমাম ট্যাক্সের স্ল্যাব। ওই মিনিমাম ট্যাক্স ক্যাপিটাল গেইনটা কি দুইটা আলাদা, নরমাল নাকি অ্যাবনরমালে পড়বে? হ্যাঁ, কি স্যার ক্যাপিটাল গেইনটা কি নরমাল ইনকাম হবে নাকি অ্যাবনরমাল? কারণ ওইটা তো আগের বার দেখলাম স্যালারির সাথে টোটাল যোগ করে একসাথে আপনি ট্যাক্সেবল ইনকাম হিসেবে কাউন্ট করছেন। না, ওটা নরমাল, বাট ওটা রেটটা ভিন্ন, সেটা ভিন্ন জিনিস। তো ওইটা নরমাল, ওটা আপনার মিনিমাম ট্যাক্স না। তবে কথা আছে, ক্যাপিটাল গেইন যদি জমি বিক্রি করে হয়
তাহলে আবার সাব রেজিস্ট্রার যে টাকা কেটে রাখবে জমি বিক্রি থেকে গেইনের উপরে, ওইটা আবার মিনিমাম ট্যাক্স এবং এটা ফাইনাল ট্যাক্স। বুঝতে পারছেন? আপনাদের একটু সহায় সহায় করতেছে। আপনি তো আমি যত পড়াইতেছি আপনি এত নিতে পারবেন না। জি স্যার। আপনি স্যার 7টা হেডে 7 ধরনের ট্যাক্স আসতেছে। আমি আপনাকে 7টা হেড যোগ করে অঙ্ক করাইতে পারি। এখন 7টা হেড তো পড়ানো হয় নাই, আপনার তো নষ্ট হয়ে যাবে। আমাদের তো অঙ্ক আসবে ওইভাবেই স্যার, মাথা গরম করে দিবে। সুতরাং zero। আমি আপনাকে সময়ের ছয় অঙ্ক করতে পারি। তো যাই হোক, অঙ্কটা এখানে দিছি 60,000 কাটা আছে, আরো 12,500 দিতে হবে। আমি অঙ্কটা আর একটু কমায় দিতে পারতাম, আমি ভুল করছি, যাতে দেখাইতে পারতাম যে আমার ট্যাক্স আসে 52,000 বা 53,000, আমার অলরেডি এফডিআর এর উপরে কাটা আছে 60,000, তাইলে কি হবে? এই যে বেশি কাটা আছে এইটা কি আমার স্যালারির সাথে মার্জ হবে কিনা, স্যালারির সাথে স্যালারিটা তাহলে আর 5,000 টাকা দিতে যাবো কেন, ওইটা একটু দেখাইতে পারতাম। আমি ভুলে ফিগারটা মানে দিয়া বেশি দিয়ে ফেলছি। কি বুঝাইতে পারছি আপনাকে? জি স্যার, আমি বুঝছি। হ্যাঁ, আমি এমন অঙ্ক দিতে পারি যে আমার এফডিআর এর ইন্টারেস্টের উপরে আসছে 50,000 ট্যাক্স, কিন্তু কাটা আছে 60,000। এখন আপনি তখন বলতে পারবেন যে স্যার তাইলে আমার তো 60,000 ট্যাক্স তো কাটাই আছে, আমার তো ট্যাক্স আসছে 50,000, তাইলে আমি আবার স্যালারির উপরে খামাখা 5,000 দিতে যাব কেন? আমি তুলটা পাইতেছি। জি না, ওটা তো মানি ব্যাগ আগেই খুলছি। ওটা যখনই দেখছি যে আমার 3.5-এর বেশি আমার নর্মাল ইনকাম, তাহলে ওটা মানি ব্যাগ খুলে 5,000 তো চাপা দিছে, ওটা তো গেছে। বুঝতে পারছেন? ওই কথায় জি কাজ স্যার। হবে। এইটা দিয়ে ওইটাকে ই করতে পারবেন না, সাবসাইড করতে পারবেন না। আপনি এফডিআর এর ইন্টারেস্টে বেশি কাটা আছে ওইটা দিয়ে আপনি স্যালারিটা মেকআপ করবেন, সেটি হবে না। বুঝছেন? স্যার স্যার জি স্যার। এফডিআর এর ইন্টারেস্টের উপর যে প্রথম স্ল্যাব 50,000 টাকা স্যার, এটা একটু স্যার ক্লিয়ার। কই কি আপনি এটা বোঝেন নাই? স্যার এই এই- 50,000 টাকার যে অ্যামাউন্ট হয় এফডিআর এর স্যার, এফডিআর। দৌড়ো, এটা কিছুই বোঝেন না। আপনারা নিয়ে যে কি করবো, এই এই 50 মিলেই তো 1 লাখ। কই কি আপনি কিছু বোঝেন নাই? আপনি স্ল্যাব জানেন না? স্ল্যাবটা দেবো সামনে, এখানে লিখে দেবো। এই যে লেখা শুরু করছে, এই দেখেন স্ল্যাবটা। প্রথম 3.5 লাখ শূন্য, পরবর্তী 1 লক্ষ টাকার উপরে 5%। 5%। এই স্যার 10 লাখ স্যার গ্রস করছে স্যার, বুঝতে পারছি। হুম, হুম। পরবর্তী 10%। কিছু বুঝছেন কিনা এখন? তার মানে সেকেন্ড স্ল্যাবে যে 1 লাখ, এটা 50,000 খাইছে স্যালারিতে, জি বাকি স্যার, বুঝতে পারছি স্যার, গ্রস স্যার, গ্রস স্যার, বুঝতে পারছি। থ্যাংক ইউ স্যার। স্যার নর্মাল ইনকাম নিয়ে কিছু জানার ছিল। কি বলেন? নর্মাল ইনকাম নিয়ে কিছু বিষয় জানার ছিল স্যার। বলেন, আপনার যা যা বিষয় জানান বলেন। স্যার নর্মাল ইনকাম নিয়ে কি শুধু স্যালারি ইনকামটা অ্যাড করা হবে, এর আওতায় কি অন্য কোনো ইনকাম আসবে? হ্যাঁ, আসবে অবশ্যই। আপনার হাউস প্রপার্টি ইনকাম আসবে, এগ্রিকালচারাল ইনকাম আসবে, এগুলো তো নর্মাল। বুঝতে পারছেন? আর স্যার পার্টনারশিপ থেকে যদি কোনো ইনকাম আসে তখন সেটা? সেটাও নর্মাল। পার্টনারশিপ ফার্মের ইনকামও যদি আসে ওটাও নর্মাল। এই অ্যাবনর্মাল ইনকাম যেগুলো আপনার মিনিমাম ট্যাক্স কি কি সেগুলো আপনাদের আগামী ক্লাসে পড়ানো হবে। ক্যাপ্টেন, আপনার ক্যাপ্টেন লিখে রাখেন আগামী ক্লাস টিডিএস এর ক্লাস, লিখে রাখেন, আমাকে মনে করাই দিবেন ওকে স্যার। যে নেক্সট ক্লাস হলো টিডিএস। টিডিএস। ওকে স্যার। মানে ট্যাক্স টু বি ডিডাক্টেড এট সোর্স। বাংলা হলো উৎসে আয়কর কর্তন। কোন কোন খাত থেকে উৎসে আয়কর কর্তন করার নিয়ম আছে এবং কত পার্সেন্ট হারে করতে হবে, কে কাটবে, কার কাছ থেকে কাটবে, কোন রেটে কাটবে, কেটে কত তারিখের ভিতরে সোনালী ব্যাংক বা বাংলাদেশ ব্যাংকে জমা দিতে হবে, এগুলো পড়ানো হবে আগামী ক্লাসে। বুঝতে পারছেন? ওকে স্যার। তো একটা বিশাল চ্যাপ্টার। আপনি কোশ্চেন করছেন যে স্যার নর্মাল ইনকাম কি শুধু স্যালারি? না, স্যালারি হবে কেন? স্যালারি, হাউস প্রপার্টি ইনকাম, বাড়ি ভাড়া আয়, তারপরে কৃষি আয়, এই তিনটা তো নর্মাল। ক্যাপিটাল গেইনও নর্মাল, বাট ক্যাপিটাল গেইনের ট্যাক্স রেটটা ভিন্ন। আর এই যে ফিনান্সিয়াল অ্যাসেট পড়াচ্ছি এটা তো মিনিমাম ট্যাক্সে চলে গেছে। আর আদার ইনকামে তেমন কিছু নেই আর কি।
ঠিক আছে, তাইলে আমি ভাবছিলাম এটা 1 মিনিটে শেষ করবো, এটা আধা ঘন্টা লাগলো, বুঝছেন? সেটা হলো এই অঙ্ক করানোর জন্য লাগলো। তাহলে আমি দেখি আপনার ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট, একটা কাজ করি, আপনার আরো একটু ক্লিয়ার হবে যদি আমি 3টা খেলা একসাথে খেলতে পারি। আমি একটা ব্রেকে যাচ্ছি, ব্রেক থেকে এসে যাবেন না, আপনি জি স্যার। খেলা দেখবেন। ওকে স্যার। 3টা খেলা একসাথে কিভাবে খেলতে হয় বলতে পারেন? ওকে 3টা স্যার। খেলা কি কি? 3টা হলো নরমাল, সেমিফাইনাল, ফাইনাল। একবার ফাইনাল হয়ে যাক। পরীক্ষায় তো পেঁচায় এইটা থেকে বেশি পেঁচায়, বাংলাদেশ এদের থেকে। কোনটা পেছায়? এই যে ফাইন্যান্সিয়াল অ্যাসেট, এগুলো বুঝতেই সমস্যা হয়ে যায়। এটার মধ্যে একটু এই প্যাচ দিলে আর আমরা এই প্যাচ খুলতে পারি না। এই মিনিমাম ট্যাক্স আরো এগুলো একটু দিয়ে দেয়, তো তখন ওই পরীক্ষা এলোমেলো করে ফেলি। আপনার তো ভাগ্য ভালো, আপনার হলো ওই এমসিকিউ, আপনার তো অত ক্যালকুলেশনের বিষয় না, অঙ্ক থাকবে একটা, বুঝছেন? এই ঠিক আছে, তাইলে আমরা ওই 3 খেলা দেখি একসাথে কিভাবে খেলতে হয়, এটা আপনাকে দেখাবো। তো আমরা ফিরে আসি, ওকে একটা ব্রেকের পরে ফিরে আসি। থ্যাংক ইউ। স্যার। এই অঙ্কটা আপু পারবেন করতে? শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। চেষ্টা করতে পারি স্যার, যদিও হবে কিনা জানি না। শোনেন, এক ভদ্রলোক, তার নাম মিস্টার এ, তার 3টা সোর্স অফ ইনকাম, তার একটা বাড়ি আছে, এটা পূবালী ব্যাংকের কাছে ভাড়া দিছে। তো এখান থেকে তার নেট ইনকাম হলো 10 লাখ, এখান থেকে ব্যাংক 30,000 টাকা কেটে রাখছে। এফডি এর ইন্টারেস্ট আছে 10 লাখ, এখান থেকে ব্যাংক 1 লাখ টাকা কেটে রাখছে। সে হাতে পেয়েছে 9 লাখ। আর সঞ্চয়পত্রের সুদ আছে তার 10 লাখ, এখান থেকেও 1 লাখ টাকা কেটে রাখছে। তো এখানে 3 ধরনের অঙ্ক, এটা একটা হলো নর্মাল, একটা সেমিফাইনাল, একটা ফাইনাল। সেমিফাইনাল এবং ফাইনালের মধ্যে পার্থক্য হচ্ছে, ফাইনাল খেলা সবচেয়ে সোজা খেলা। সেটা হলো সঞ্চয়পত্রের সুদের উপরে পোস্ট অফিস যে 1 লাখ টাকা কেটে রাখছে, ওইটাই চূড়ান্ত কর দেয়। মানে আমাকে আর ওই 1 লাখ টাকার অতিরিক্ত আর একটি পয়সাও আমাকে দিতে হবে না, আর একটি পয়সা আমি 1 লাখ টাকা থেকে ফেরতও পাবো না। কাটায় কাটায় ফাইনাল, এই খেলাটা সবচেয়ে সোজা খেলা আর কি। সবচেয়ে জটিল খেলা হলো আপনার মাঝখানেরটা। এই তো 3টে খেলা একসাথে কেমনে খেলতে হয়, একসাথে কিভাবে 30 লাখ টাকার উপরে ট্যাক্স বের করতে হয়, সেটা এখন দেখাচ্ছি। আর এই ভদ্রলোকের শেয়ারে বিনিয়োগ আছে 5 লাখ টাকা, যেটার উপরে সে বিনিয়োগ রেয়াত পাওয়ার কথা। এখন আসেন যে অঙ্কটা আপনি কিভাবে করবেন। 3 ধাপে অঙ্কটা করতে হবে, ট্যাক্স ক্যালকুলেশন। এক নাম্বার, ট্যাক্স অন এইচপি ইনকাম। এইচপি মানে হাউস প্রপার্টি। তো হাউস প্রপার্টি ইনকামের উপরে আপনার কি আসে তো জানেন আপনি, প্রথম 3.5 লক্ষ টাকা পর্যন্ত শূন্য, পরের 1 লাখ টাকার উপরে 5,000, আর থাকে কত? আরো তো আছে অনেক। তিন তিন ছয় সাত আড়াই।
মনে হয় ভালো হবে। দেখেন কারো কোনো কোশ্চেন? স্যার পুরোটা একবার ফার্স্ট ক্লাস একবার বলে যেতে পারবেন যদি প্রবলেম না থাকে? অঙ্কটা দেখেন, অঙ্কটা কি ছিল? এক ভদ্রলোক, তার 3টা সোর্স থেকে ইনকাম। একটা হলো বাড়ি ভাড়া থেকে আয় 10 লাখ, এখান থেকে যারে ভাড়া দিছে সে আবার 30,000 টাকা ট্যাক্স কাইটে রাখছে। জি স্যার। আর তার এফডিআর এর ইন্টারেস্ট আছে 10 লাখ, এখান থেকে ব্যাংক 1 লাখ টাকা কেটে রাখছে। আর সঞ্চয়পত্রের সুদ আছে 10 লাখ, এখান থেকে পোস্ট অফিস 1 লাখ টাকা কেটে রাখছে। এই ভদ্রলোকের টোটাল ইনকাম 30 লাখ। আর ভদ্রলোক শেয়ার মার্কেটের 5 লাখ টাকা শেয়ার কিনছে, যেটার উপরে সে বিনিয়োগ রেয়াত পাবে। এগুলো পড়ানো হয়েছে আপনাদের, কিন্তু যে কোথায় কোথায় বিনিয়োগ করলে রেয়াত পাবে, কত পাবে, সে ফর্মুলাও আমি পড়াইছি। আচ্ছা, এখন এই 3টা সোর্সের ভিতরে একটা হলো নরমাল, যা হয় নরমালি, যা হয় ট্যাক্স তাই, স্ল্যাবে যা আসে তাই। নরমাল মানে কি? নরমাল মানে হলো যে এই যে বাড়ি ভাড়া থেকে 30,000 টাকা ট্যাক্স কাটছে, কিন্তু যদি দেখা যায় যে না, বাড়ি ভাড়ার উপরে ট্যাক্স আসছে 22,000, তাহলে কিন্তু সে 8,000 টাকা ফেরত পাবে। নরমাল তো নরমাল, একেবারে যোগ বিয়োগ করলে যা হয় তাই, এটা হবে না ওটা হবে না তা এসব নাই, কোনো ক্যারিকেশন নাই। আর ভেরি সিম্পল আর কি। 2 নাম্বারটা সেমিফাইনাল, তার মানে আমরা হিসাব করে দেখব, প্রথমে নরমাল খেলা খেলবো, তারপরে সেমিফাইনাল খেলবো, তারপরে ফাইনাল খেলবো, এবং আমি তাই খেলছি। পরের স্লাইডে দেখবেন সেভাবেই খেলাটা সাজানো। তো নরমাল যেখানে খেলা শেষ, তারপর থেকে পরের ধাপ থেকে আপনার সেমিফাইনালটা শুরু হয়েছে। তো সেমিফাইনাল খেলা খেলে দেখলাম যে তার ট্যাক্স আসছে কত, 2,10,000, ওই 10 লাখ টাকার উপরে। তো ঠিক আছে, 1 লাখ কাটা আছে, আরো 1,10,000 দিতে হবে। বিষয়টা এরকম আর কি, বেশি আসলে দিতে হবে, আর কম আসলে আর দিতে হইতো না। আর সঞ্চয়পত্র তো সোজা, এই অঙ্কটার 3 নাম্বারটা হলো সবচেয়ে সোজা, যা কাটছে ওইটাই, আমার আর নতুন করে কোনো অঙ্ক করতে হবে না। এখন অঙ্কের উত্তরটা দেখেন। আমার বাড়ি ভাড়ার উপরে, যেটা নরমাল ক্যালকুলেশন, 10 লাখ টাকা আয়ের উপরে আমার ট্যাক্স আসছে 72,500, এবং এই 10 লাখ টাকার স্ল্যাবটা যেখানে শেষ হয়েছে, পরের স্ল্যাবটা সেইখানে শুরু হয়েছে। এবং এই যে দেখেন আপনার এই দুইটা মিলে কিন্তু 4 লাখ, এবং এটা কিন্তু 4 লাখ টাকার স্ল্যাব। আপনার মনে আছে কিনা, প্রথম 3.5 লক্ষ টাকা শূন্য, তারপরে 1 লাখ টাকার উপরে 5%, এরপরে 3 লাখ টাকার উপরে 10%, এরপরে 4 লাখ টাকার উপরে 15%। জি স্যার। অনেকে হয়তো বুঝবেন না যে স্যার এটা কি লিখলো, এফডিআর এর ইন্টারেস্টের প্রথম 1.5 লাখ টাকার উপরে 1.5 লাখ আসলো কোত্থেকে? কি বুঝাইতে পারছি 1.5 লাখ কোত্থেকে আসলো? ইয়েস স্যার, বুঝতে পেরেছি। পরবর্তী 5 লাখ টাকার উপরে 20%, বাকিটার উপরে 25%। এই স্ল্যাব তো আপনাকে মুখস্থ রাখতে হবে পরীক্ষার হলে যাওয়ার আগে। জি স্যার। তো দেখেন, আমরা হিসাব করে দেখলাম যে আমাদের এফডিআর এর ইন্টারেস্ট, এটা হচ্ছে আপনার মিনিমাম ট্যাক্স 1 লাখ টাকা যেটা কাটা আছে ওটা মিনিমাম, কিন্তু ট্যাক্স আসছে আমার 2,10,000, তার মানে আমাকে আরো 1,10,000 দিতে হবে এই খাতে। সঞ্চয়পত্রের সুদের উপরে ট্যাক্স কাটছেও 10%, ট্যাক্স রেটও 10, কাটায় কাটায় ফাইনাল। তো 10 লাখ টাকার উপরে 10%-এ বলতে পারেন স্যার এটা 10% লিখলেন কেন? এটা যেহেতু উৎসে যে রেটে ট্যাক্স কাটবে, ট্যাক্স রেটও তাই, না হলে ফাইনাল হবে কেমনে? আমি যদি এটা 25% 2.5 লাখ টাকা বাই করি, আর 1 লাখ টাকা কাটা আছে, তাহলে ফাইনাল হলো কেমনে? কয় কি, যাহা কাটা আছে তাহাই কর, 1 পয়সা বাড়বেও না, 1 পয়সা কমবেও না। তার মানে 1 লাখ টাকা ট্যাক্স মাইনাস 1 লাখ টাকা কাটা আছে সমান সমান রসগোল্লা। এই খেলাটা সবচেয়ে সোজা খেলা। এখন আসেন, সে যে 5 লাখ টাকা বিনিয়োগ করলো,
এই বিনিয়োগের উপরে সে কত টাকা কর রেয়াত পাবে, এটার হিসাবটা কি? হিসাব হলো তার টোটাল ইনকামের মধ্যে যদি তার ওই মিনিমাম ট্যাক্স মানে সেমিফাইনাল ফাইনাল এই খেলা থাকে, ওই খেলার উপরে রেয়াত হয় না। তার মানে 30 লাখ টাকা আমার ইনকাম, কিন্তু এর ভিতরে সেমিফাইনাল এবং ফাইনাল আছে 20 লাখ। তো ওই দুইটা বাদ দিলে আমার নর্মাল হলো 10 লাখ, ওইটার 3% আসে 30,000। অথবা আমি যে 5 লাখ টাকা বিনিয়োগ করছি তার 15% আসে 75,000, অথবা 1 কোটি। এই তিনটার ভিতরে যেটা 1 কোটি না, সরি, এটা স্যার এখন 10 লাখ আছে, 10 10 লাখ। লাখ। অথবা 10 লাখ, এই তিনটার ভিতরে যেটা লোয়েস্ট সেই টাকা আমি কম দিয়ে পারবো। তার মানে 30,000 অথবা 75,000 অথবা 10 লাখ। তো ওই তিনটার ভিতরে লোয়েস্ট হচ্ছে 30,000। সুতরাং আমার যে বাড়ি ভাড়া ইনকামের উপরে ট্যাক্স আসছে 72,500, সেখান থেকে 30,000 টাকা বিয়োগ করলে আমার ট্যাক্স আসবে 42,500। আবার 42,500 থেকে অলরেডি ভাড়াটিয়া আমার কাছ থেকে ট্যাক্স কাইটে রাখছে 30,000, ওটা আমার অ্যাডভান্স ট্যাক্স। সুতরাং আর বাকি 12,500 টাকা আমার ওই খাতে দিলেই চলবে। তার মানে আমার বাড়ি ভাড়া ইনকামের উপরে আর ট্যাক্স দিতে হবে 12,500, এফডিআর এর সুদের উপরে আমাকে দিতে হবে আরো 1,10,000, আর সঞ্চয়পত্রের সুদের উপরে আর কিছু দিতে হবে না। তার মানে টোটাল আমাকে 1,22,500 আরো দিতে হবে। আমার কাছ থেকে কিন্তু বিভিন্ন খাতে 2,30,000 টাকা কাটছে, খেয়াল করছেন কিনা? 2,30,000 টাকা কিন্তু আমার দেওয়া আছে অলরেডি, জি জানেন? স্যার, অলরেডি দেওয়া আছে। জি স্যার। এই যে অলরেডি দেওয়া আছে 2,30,000, আরো নাকি দিতে হবে আমাকে 1,22,500। এই আর কি। এখন স্যার একদম ক্লিয়ার। তাহলে আমাদের এই হেডটা শেষ। এখন আসেন ইনকাম ফ্রম আদার সোর্স। ইনকাম ফ্রম আদার সোর্সের মধ্যে তেমন কিছু আসার নাই, তবে কি বেশ কিছু ডিমড ইনকাম আসবে। ইনকাম ফ্রম আদার সোর্সের ভিতরে আসলে প্রথম 6টা সোর্সের মধ্যে সবগুলো চলে গেছে। চলে যাওয়ার পরে এখন আর আদারের মধ্যে অন্যান্য উৎসের আয়ের মধ্যে তেমন কিছু নাই। আগের আইনে ছিল, আগের আইনে ডিভিডেন্ড ছিল, ব্যাংক ইন্টারেস্ট ছিল, এগুলো ছিল, এগুলো সব এখন ফিনান্সিয়াল অ্যাসেটে চলে গেছে। ফলে এখন আদারের মধ্যে আমরা তেমন কিছু দেখি না। যদিও আপনি যদি বইটা খোলেন, তাহলে বই খুললে আপনি পাবেন যে আদারের মধ্যে নিয়ে আসছে রয়্যালটি, লাইসেন্স ফি, এগুলো আমি হাবি যাবি আর কি, মানে কোনো রেগুলার সোর্স অফ ইনকাম কিন্তু এখানে নাই। তারপরে সরকার প্রদত্ত ভর্তুকি, সরকার যে বিভিন্ন ধরনের ভাতা দিয়ে থাকে, ভর্তুকি দিয়ে থাকে, এগুলো হয়তো হতে পারে এখানে। আরেকটা কথা বলা আছে, যদি প্রথম 6টার মধ্যে কোনোভাবে ফিট না হয় তাহলে এটা হলো অগতির গতি, মানে এইখানে আইসা তো ফিট হবে, এটার নামই তো অন্যান্য। আমি যদি এমন কোনো একটা মানে খাতের অঙ্ক পাই যে আমি কোনোটার মধ্যে পড়ে না, তাহলে অসুবিধা নাই, অন্যান্য তো আছেই আমার, আর যাই করি, বুঝছেন? এখন আমরা একটা জিনিস দেখবো, সেটা হলো ডিমড ইনকাম।
দেখেন, ইনকাম ফ্রম আদার সোর্সের মধ্যে ডিমড ইনকাম একটা বড় খাত, যেগুলো আপনার এই যে সেকশন 67-এ বলছে। একটা একটা করে যদি আমরা দেখি যে এই এই ধরনের ঘটনা, ডিমড ইনকাম মানে কি? ডিমড ইনকামের বাংলা হচ্ছে ধারণাগত আয়। ধারণাগত আয় মানে কি? ধারণাগত আয় মানে হলো, বা আর একটা ইংলিশ হলো এর নোশনাল ইনকাম। মানে যদিও এটা আয় না, প্রকৃতপক্ষে আয় না, কিন্তু এরকম ঘটনা যদি ঘটে আর যদি ধরা পড়ে, ডিসিটি যদি ধরতে পারে যে এরকম একটা ঘটনা পাইছি, তাইলে এইটারে কিন্তু ডাইরেক্ট সে জবাই করবে এই ধারাতে, এই অন্যান্য উৎসের আয়ের মধ্যে এটাকে গণ্য করবে। গ নয় জ ফলা। ডিমড ইনকামের বাংলা হলো আয় হিসাবে গণ্য হবে। তাহলে এখন কি কি পড়াচ্ছি? ডিমড ইনকাম। ডিমড ইনকাম মানে কি? ডিমড ইনকাম মানে হলো যে এই এখন যে একটা একটা করে ঘটনা বলবো আমি, এই ধরনের ঘটনা যদি ঘটে তাহলে ডিসিটি মানে ইনকাম ট্যাক্স অফিসার মানে এটাকে আয় হিসেবে গণ্য করে এটার উপরে ট্যাক্স করবে। শুরু করি। 1 নাম্বার, আনএক্সপ্লেইনড ক্যাশ ক্রেডিট। এখানে বলা আছে যদি মানে কোনো ডিসিটি কোনো করদাতার বুকস অফ অ্যাকাউন্টস পরীক্ষা করে, ব্যালেন্স শিট পরীক্ষা করে, তার যদি লায়াবিলিটি সাইডে কোনো ফলস লায়াবিলিটি পায়, যেটা নট জেনুইন বা ফেক, তাহলে বা ডিসিটি এসএসসি এটার কোনো জবাব দিয়ে সদুত্তর দিতে পারতেছে না, তখন ডিসিটি এটাকে ধরে নিবে যে এটা তার আসলে কেউ তার কাছে টাকা পায় না, এটা ভুয়া, এটা তার ইনকাম। সেই ইনকাম হাইড করার জন্য ব্যালেন্স শিটটাকে উইন্ডো ড্রেসিং করছে এবং করে তার একটা ফলস লায়াবিলিটি দেখাইছে, যেটা ধরা খেয়ে গেছে, যেটা সে উত্তর দিতে পারতেছে না কে পায় টাকা। অথবা ধরেন একটা জবাব দিছে, পরে এনকোয়ারি করে ইন্সপেক্টর পাঠিয়ে দেখা গেল যে না, এ ধরনের কোনো ঠিকানা, এ ধরনের কোনো লোকই নাই, কেউ তার কাছে টাকা পায়। অথচ সে বলছে যে আমি 2.5 কোটি টাকা পায়, একজন মহাজন পায় বা কেউ পায় আর কি, কথার কথা। তো এইটাই হলো 1 নাম্বার আর কি, যে যদি এরকম কোনো ঘটনা ধরা পড়ে যে তার বুকস অফ অ্যাকাউন্টসে সে এমন একটা জিনিস ক্রেডিট করছে, সানডি ক্রেডিটার বা ট্রেড ক্রেডিটার বা বিলস পেয়েবল, অ্যাকাউন্টস পেয়েবল বা এই টাইপের কোনো কিছু সে দাবি করছে, কিন্তু এইটার জেনুইননেস সে দেখাতে পারতেছে না, তখন ডিসিটি ওইটাকে আয় হিসেবে গণ্য করবে। 1 নাম্বার পড়ানো শেষ। কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। তারপরে দেখেন 67(3) এখানে যেটা বলছে যে যদি কোনো করদাতা যদি কোনো বিনিয়োগ করে থাকে যেটার কোনো ব্যাখ্যা দিতে পারতেছে না বা কোনো ব্যয় করছে সেটার সোর্স সম্পর্কে ব্যাখ্যা দিতে পারতেছে না, এরকম যদি কোনো ঘটনা ঘটে, যেমন কথার কথা যে এক ভদ্রলোক 2 কোটি টাকার এফডিআর করছে, এখন এফডিআর করছে, এই টাকার সোর্স কি? টাকা তো মানে টাকা তো নাই, তার টাকা ফাইলে টাকা নাই বা আয় করে নাই, টাকা পাইলো কি? তো যাই হোক, যদি দেখা যায় যে কোনো ব্যক্তি মানে বিনিয়োগ করছে কিন্তু দেখায় নাই, গোপন করছে, অথবা বিনিয়োগ যা দেখাইছে তার থেকে তার প্রকৃত বিনিয়োগ বেশি, এবং এই যে বেশি এটার সোর্স কি এটা যদি ব্যাখ্যা করতে না পারে, তাহলে এটা তার ডিসিটি তাকে জোর করে এটা তার অন্যান্য উৎসের আয় হিসেবে গণ্য করবে। ইভেন আপনি ধরেন সে একটা খরচ করছে, ধরেন এক ভদ্রলোকের চাকরি করে, তার বেতন থেকে আয় কত? 10 লাখ টাকা। এই বছরে তার ব্যয় কত? ব্যয় হচ্ছে 13 লাখ টাকা। তখন তাকে জিজ্ঞেস করা হলো যে আপনার তো আয়ের থেকে ব্যয় বেশি, তাহলে বাকি টাকা আপনার কিভাবে আসলো, কোত্থেকে আসলো? কোন উত্তর নেই। যদি দেখা যায় যে expenditure not explained but not covered by his source of income, then that difference will be treated as income from other source. এটা গেল 67(3). এখন আসেন 67(4). Difference between the fair market value and the price paid against acquiring asset. এটা বিষয়টা হলো কি যে ধরেন একটা কোম্পানির ডাইরেক্টর, সে তার কোম্পানি থেকে প্রভাব খাটাইয়া, শেয়ার হোল্ডার ডাইরেক্টর, সে খুব কম দামে একটা জিনিস নিছে যেটার মার্কেট ভ্যালু আসলে বেশি। তো যদি ডিসিটি এটা ধরতে পারে
যে সে প্রভাব খাটাইয়া ক্ষমতা খাটাইয়া সে তার নিজের কোম্পানি থেকে হয়তো একটা কম দামে একটা জিনিস নিচ্ছে, তাহলে দুইটার যে ফেয়ার মার্কেট ভ্যালু এবং সে যে প্রাইস অ্যাকচুয়ালি পেইড বাই হিম, এই দুইটার ডিফারেন্সটা ডিসিটি তার আয় হিসাবে যোগ করে দিতে পারবে। এই ক্ষমতা ডিসিটিকে দেওয়া হয়েছে। এটা হলো 67(4). তারপরে আসেন গুডউইল মানি, কম্পেনসেশন অর ড্যামেজ অর ক্যান্সেলেশন অর টার্মিনেশন অফ কন্ট্রাক্ট অ্যান্ড লাইসেন্স এক্সেট্রা। তো এখানে বলছে যে যদি কোনো ক্ষতিপূরণ পায়, সরকার থেকে কোনো ক্ষতিপূরণ পায়, কোনো চুক্তি বাতিলের কারণে হোক, লাইসেন্স বাতিলের কারণে হোক, সেইটা তার মানে আয় হিসাবে গণ্য হবে এবং এটা অন্যান্য উৎসের আয় হিসাবে গণ্য হবে। এই তারপরে দেখেন স্যালামি অর প্রিমিয়ার রিসিপ্ট। এটা হচ্ছে যদি কোনো লামসাম অ্যামাউন্ট কেউ পায় এগেইনস্ট স্যালামি, কোনো লিজ মানি বাই ভার্চু অফ এনি লিজ। আমরা এটা ইসে দেখি, পুরান ঢাকায়ও কিছু থাকতে পারে। নিউ মার্কেটের যে বইয়ের দোকানগুলো, এগুলো কিন্তু আপনার এই পজিশন হস্তান্তর হয় এবং আমরা দেখি 1 কোটি টাকা 2 কোটি টাকা বিপরীতে একটা ছোট্ট স্লিপ দিয়া হয়তো দেখা গেল ওখানে একটা লাইব্রেরি ছিল, তারা ব্যবসা করতে পারে না ঠিক মতো, তারা ওই পজিশনটা ছেড়ে দিছে, ছেড়ে দিয়ে 1 কোটি টাকা নিয়ে চলে গেছে। তো এই যে 1 কোটি টাকা স্যালামি বা পজিশন হস্তান্তর থেকে যে এটা পেলো, এটা তার ডাইরেক্ট ইনকাম হিসেবে গণ্য হবে, যে বছরে পাবে ওই বছরের আয় হিসেবে গণ্য হবে। তারপরে আসেন 67(7), failure to deduct tax from payment in acquiring asset। আগামী ক্লাসে আমাদের পড়ানো হবে টিডিএস। সেখানে আমরা দেখব যে ঠিকাদারকে কোনো পেমেন্ট দিতে গেলে বা কোনো সাপ্লাই নিতে গেলে তার উপরে ট্যাক্স কাটতে হয়। তো যদি ট্যাক্স না কেটেই আমি কোনো একটা মেশিন সাপ্লাই নিলাম, তো এখন ট্যাক্স কাটিনি, মেশিন তো একটা ব্যালেন্স শিট আইটেম, মেশিন একটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার। তো সুতরাং ওইটার উপরে যদি ট্যাক্স কাটা না হয়, তাহলে ওই ব্যালেন্স শিটের অ্যাসেট ডিসিটি পুরোটাই যোগ করে ট্যাক্স করে দেবে। ডিসিটি কোথাও ছাড়বে না, ডিসিটি হাত অনেক লম্বা, সে আমার ইনকাম স্টেটমেন্ট, সে আমার ব্যালেন্স শিট তছনছ করে দিচ্ছে, বুঝতে পারছেন? যে লেখা, ইফ ট্যাক্স এট সোর্স নট ডিডাক্টেড ফ্রম পেমেন্ট ইন অ্যাকোয়ারিং অ্যাসেট। আমি একটা মেশিন সাপ্লাই নিলাম, কিন্তু মেশিন যার কাছ থেকে সাপ্লাই নিলাম তার কাছ থেকে আমার নিয়ম অনুযায়ী ট্যাক্স কাটার কথা ছিল, কিন্তু আমি কাটি নাই। এই অপরাধে পুরা মেশিনের যে 2 কোটি টাকা দাম, এই 2 কোটি টাকা আমার ইনকাম হিসাবে ধরে, ইনকাম ফ্রম আদার সোর্স হিসাবে ধরে এটার উপরে আমাকে ট্যাক্স করে দেবে ডিসিটি, বুঝতে পারছেন? এটা গেল আপনার 67(7). এরপরে আসেন 67(8), ক্যান্সেলেশন অফ ইনডেটেডনেস, দায় মুক্তি। অর্থাৎ যদি এমন দেখা যায় যে আমি একটা দেনা ছিলাম, তো ওই দেনাটা যখন আমি পরিশোধ করতে গেলাম তখন দেখা গেল যে এটা পরিশোধ করতে হবে না, কারণ যারে পরিশোধ করব সে মারা গেছে এবং তার ওই বংশের আর কেউ নাই, কথার কথা। অথবা আমি একটা ফ্রেন্ডের কাছ থেকে লোন আনছিলাম 10 লাখ টাকা, তো যখন আমি আমার ফ্রেন্ডকে দিতে গেলাম সে কিছুতেই নিবে না, সে বললো, দোস্ত তোরে আমি এই টাকাটা দিছি তোর অভাবের সময়, এটা কি আমি ফেরত নেওয়ার জন্য? তো ইত্যাদি ইত্যাদি, যে অনেক কথা দিই, নিবেই না নিলই। তো আমার কি হলো, আমার দায় মুক্তি ঘটে। আমি এতদিন ভাবতাম যে আমি একটা দেনা আছি বন্ধুর কাছে, দোস্তর কাছে, বুঝছেন? তো 10 লাখ টাকা দেনা, এখন আজকে সেখান থেকে আমি একটা মুক্তি মিলল, উইদাউট পেইং এনিথিং, কোনো কিছু না দিয়েই। তাহলে এইটা কি, এই 10 লাখ টাকা বন্ধু আমারে মাফ করতে পারে, ইনকাম ট্যাক্স আমারে মাফ করবে না। ইনকাম ট্যাক্সের মানে বইয়ে, আইনে লেখা আছে যে এইটা আমার আয় হিসাবে গণ্য হবে এবং এই 10 লাখ টাকার উপরে আজকে আমাকে ট্যাক্স দিতে হবে, বুঝতে পারছেন? তবে সত্যি কথা বলতে কি, অ্যাকাউন্টিং এও কিন্তু এটা ইনকাম, অ্যাকাউন্টিং এও আপনার একটা লায়াবিলিটি, আপনি যদি সেটা উইদাউট পেইং এনি মানি, কোনো টাকা পয়সা পরিশোধ না করেই যদি সেই লায়াবিলিটিটা আপনি রিমুভ করতে চান, ডেফিনেটলি ইট উইল হিট ইউর ইনকাম। জার্নাল এন্ট্রি যদি করেন তাহলে দেখবেন যে এটাতে মানে ইনকামে হিট করে। তো সেই দিক থেকে এটা আহামরি এমন ডেভিয়েশন না, অ্যাকাউন্টিং এর সাথে আমি কোনো পার্থক্য দেখি না। তারপরে দেখেন উইনিং ফ্রম লটারি,
আপনি যদি প্রাইজ বন্ডের লটারি পান, অথবা যদি বন্ধুর সাথে বেট ধরেন, বেট ধরে কোনো টাকা পয়সা পান, অথবা হাউজি খেলে কোনো টাকা পান, এগুলা আপনার সব এই হেডেই ইনকাম আসবে, আপনার ইনকাম ফ্রম আদার সোর্সে আসবে। ঠিক আছে, এখন আসেন যে ইকুইটি রিসিভ ফ্রম শেয়ার হোল্ডার্স ইন ক্যাশ 67-10। একটা কোম্পানি ফরমেশনের পরে ওই কোম্পানির যে পেইড আপ ক্যাপিটাল সেই শেয়ার হোল্ডারদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে কোম্পানির ব্যাংক অ্যাকাউন্টে যেতে হবে। কোনো কোম্পানি, কোনো প্রাইভেট লিমিটেড কোম্পানি তার শেয়ার হোল্ডারদের কাছ থেকে নগদে টাকা নিয়ে শেয়ার ইস্যু করতে পারবে না, টাকা নিতে হবে ব্যাংকিং চ্যানেলে। তো যদি সেটা না করে, যদি নগদ টাকার এগেইনস্টে শেয়ার ইস্যু করে, তাহলে কিন্তু কোম্পানির বিশাল ক্ষতি হবে। কোম্পানির ওই পুরো পেইড আপ ক্যাপিটালটাই ডিসিটি ইনকাম হিসেবে গণ্য করে ওইটার উপরে ট্যাক্স করে দেবে। ওই কি অপরাধে? সে ক্যাশ টাকা ধরলো কেন? ক্যাশ টাকা ছোঁয়া নিষিদ্ধ, বুঝতে পারছেন? তাহলে সমস্যা কার হবে? ট্যাক্স কার হবে? ট্যাক্স হবে কোম্পানি। সে নিল কেন? ওই ডাইরেক্টরের কিছু হবে না, শেয়ার হোল্ডার ডাইরেক্টরের কোনো সমস্যা হবে না। ঠিক আছে, এটা হলো 67-10। এরপরে আসেন 67-11, লোন রিসিভড বাই এনি কোম্পানি আদারওয়াইজ দেন বাই ব্যাংক ট্রান্সফার। কোনো কোম্পানি তার যদি কোনো সিস্টার কনসার্ন থেকে কোনো লোন নিয়ে থাকে, সেই লোনটাও নিতে হবে কিন্তু থ্রু ব্যাংক ট্রান্সফার। মানে সিস্টার কনসার্নের অ্যাকাউন্ট থেকে, ব্যাংক অ্যাকাউন্ট থেকে এই কোম্পানির ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা আসতে হবে যদি লোন নিতে হয়। নগদ টাকার কোনো কারবার নেই, নগদ টাকা ছোঁয়া নিষিদ্ধ। তো সুতরাং যদি দেখা যায় যে একটা কোম্পানি আর একটা কোম্পানি থেকে বা আরেকটা সিস্টার কোম্পানি থেকে নগদে লোন নিচ্ছে, তাহলে নগদ টাকায় যত টাকা লোন নিবে পুরো টাকাটাই তার ইনকাম হিসেবে গণ্য হবে। আমি আজকে কি পড়াচ্ছি আপনাদের? গড় নয় জফলা গণ্য, মানে কি ঘটিলে ডিসিটি উহাকে আয় হিসাবে গণ্য করিবে। এটা কি রিয়েলি আয়? মোটেই না। আমি লোন নিচ্ছি, এটা আমার আয় হয় কেমনে? কিন্তু ওই যে বুঝি নাই, নগদ টাকায় লোন নিচ্ছি, মরছি, বিষয়টা হলো এরকম। আচ্ছা, এখন আসেন কোনো কোম্পানি মানে কোনো গাড়ি কিনতে পারবে না, মানে প্রাইভেট কার, জিপ, মাইক্রোবাস, এগুলো আর কি, মোটর কার বা জিপ। তো এটা কিনতে পারবে না পেইড আপ ক্যাপিটালের 10%-এর বেশি টাকা দিয়ে। তো যদি বেশি টাকা দিয়ে কেনে, তাহলে যতটুকু বেশি টাকা দিয়ে কিনবে তার 50% তার ইনকাম হিসেবে গণ্য হবে। এটা মানে উদাহরণ দিয়ে দেখাই, নাইলে এটা আমার মুখের কথায় বোঝানো যাবে না। ধরেন একটা কোম্পানির পেইড আপ ক্যাপিটাল, আচ্ছা ওইটা দেখাইতে পারতেছি না। আমি এটা দেখাবো, এই কলমে চার্জ নাই যেটা দিয়ে লিখি, চার্জ দিছি। যাই হোক, আপনার 67-12 যেটা, 67-12টা আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাতে চাচ্ছিলাম, কিন্তু কলমে কালি নেই। জি স্যার। ওটা চার্জ দিছি, ওকে স্যার। চার্জ দিছি, দেখা যাক আর কি। ওটা একটু পরে পড়াই, উদাহরণটা দিতে চাচ্ছিলাম। এখন আসেন পরেরটা, সেটা হলো লোন গিফট অ্যাডভান্স ডিপোজিট রিসিভড বাই অ্যান এসএসসি আদার দ্যান ব্যাংক ট্রান্সফার। সেটা হলো যে কোনো ব্যক্তি আর একজনের কাছ থেকে মানে লোন বা দান 5 লাখ টাকার বেশি নিতে পারবে না। 5 লাখ টাকা পর্যন্ত নগদে নেওয়া যাবে,
5 লাখ টাকার বেশি হলে অবশ্যই চেকের মাধ্যমে নিতে হবে, মানে চেক বা ব্যাংকের মাধ্যমে নিতে হবে, ব্যাংক টু ব্যাংক, এরকম আর কি। তো বিষয়টা কি, বিষয়টা ধরেন আমার টাকা দরকার, আমি 3 জনের কাছ থেকে 2 লাখ 2 লাখ 2 লাখ 6 লাখ টাকা নিচ্ছি এবং সবাই নগদে আমার টাকা দিচ্ছে। তাহলে আমি কি এখন লোন ফ্রম ফ্রেন্ড অ্যান্ড রিলেটিভ এই নামে যদি 6 লাখ টাকা আমি লোন দেখাই, ক্যাশ লোন, তাহলে কি আমার কোনো সমস্যা হবে? উত্তর হলো হবে। ডিসিটি আমার এই পুরো 6 লাখ টাকা ধরে জবাই করে দেবে, পুরো 6 লাখ টাকাই হবে আমার ইনকাম ফ্রম আদার সোর্স। ভয়াবহ অবস্থা। কেন? কি হয়েছে? আমি নগদ টাকায় এই 5 লাখ টাকা পর্যন্ত নগদ নেওয়া যায় বছরে, যতজনের কাছ থেকেই নেই, কিন্তু 5 লাখের বেশি হলে আমাকে অবশ্যই ব্যাংকিং চ্যানেলে নিতে হবে প্রত্যেকের কাছ থেকে। তো এই যে জিনিসটা, সেটা হলো যে ইনকাম ট্যাক্সে বলা আছে যে বছরে সর্বমোট 5 লক্ষ টাকা পর্যন্ত কারোর কাছ থেকে লোন বা দান নেওয়া যাবে, তাতে কোনো সমস্যা হবে না। কিন্তু 5 লাখ টাকা এক্সিড করছি কি, অবশ্যই পুরো টাকাটা ব্যাংকিং চ্যানেলে আসতে হবে। এই তো যদি ব্যাংকিং চ্যানেল, আমি ধরেন আমি 12 লাখ টাকা লোন নিছি কিন্তু বুঝি নাই, 12 লাখ টাকা আমি নগদে নিছি আমার একটা মানে আত্মীয়র কাছ থেকে। তো এখন বুঝি নাই তো কি আর করা আছে, এখন তো কিছু করার নেই, যা হওয়ার তো হয়ে গেছে। এখন এই 12 লাখ টাকার উপরে আমাকে ট্যাক্স দিতে হবে, যদিও এটা আমার আয় না, এটা আমার দায়। বুঝতে পারছেন? এটা গেল 67-13। এখন আসেন বিল্ডিং কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল, এখন আসেন 67-14। সেটা হলো কেউ যদি বিল্ডিং তৈরি করে এবং ইট বালি সিমেন্ট রড এগুলো যদি সব দোকানে টাকা পায়, সব দোকান থেকে বাকিতে কিনে এনে আমি বিল্ডিং তৈরি করছি, তো এই ধরনের বাকিতে মাল খরিদ, বাকিতে কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল খরিদ, এটা 2 বছরের মধ্যে পরিশোধ করতে হবে। যদি পরিশোধ করা না হয় তাহলে ধরে নেওয়া হবে যে এগুলো ভুয়া, আসলে কোনো দোকানে টাকা পায় না, এগুলো আমার একটা মিথ্যাচার, এবং ওই টাকা কিন্তু ডিসিটি যোগ করে দিবে। বিষয়টা কি, ধরেন উত্তরায় আমি একটা 6 তলা বাড়ি করছি, এখন বাড়ি করছি, আমার তো টাকা নাই, তো এখন যখন আমাকে ইনকাম ট্যাক্স ধরছে যে আমার খরচ হয়েছে কত 3 কোটি টাকা, যখন আমাকে বলল যে টাকা পাইছেন কই, আমি বললাম যে আমার তো টাকা নেই, আমার রড আলা রড দিছে, বালি আলা বালি দিছে, ইটের ভাটা থেকে আমাকে বাকিতে ইট দিছে। আমার বিল্ডিং হয়ে গেছে। আমার ব্যালেন্স শিটের ডান দিকে হলো বিল্ডিং 3 কোটি, লায়াবিলিটি সাইডে হলো আমার লায়াবিলিটি 3 কোটি। কিছু বুঝছেন? জি স্যার। হ্যাঁ, সুন্দর একেবারে হিসাব। কি ঘটনা কি, কয় সবাই আমার কাছে টাকা পায়। ভালো কথা, সবাই টাকা পায়, এই মিথ্যাচার বেশি দিন সহ্য করা হবে না। 2 বছর ইনকাম ট্যাক্স থেকে আমরা দেখব যে এই টাকা পরিশোধ হলো কিনা। যদি পরিশোধ 2 বছরের মধ্যে না হয়ে থাকে তাহলে যতটুকু পরিশোধ হবে না ততটুকু আয় হিসাবে গণ্য হবে। ওই ধারণা থেকে যেগুলো আসলে ভুয়া, কেউ টাকা পায় না, এগুলা ফলস দেখানো হয়। ঠিক আছে? এখন আসেন লাস্ট 67-15, সেটা হলো শোয়িং ট্যাক্স ফ্রি ইনকাম অর ইনকাম হোয়ার রিডিউস ট্যাক্স রেট অ্যাপ্লাই ফর রিভাইজ রিটার্ন। সংশোধিত রিটার্নে যদি আমি করমুক্ত আয় বা হ্রাসকৃত কর হার অ্যাপ্লিকেবল এরকম কোনো আয় থাকে, তাহলে সেটা সংশোধিত রিটার্নে আমি যদি বাড়তি ইনকাম শো করি তাহলে সেটাকে রেগুলার রেটে আমাকে ট্যাক্স দিতে হবে। এই সেটা বিষয়টা কিরকম আমি একটু খুলে বলি। এটা হলো যে ধরেন কথার কথা যে এক ভদ্রলোক মৎস্য ইনকাম বা পোল্ট্রি এগুলো হলো রিডিউস ট্যাক্স রেট। অথবা আরো বলতে পারি, ধরেন 2 ধরনের উদাহরণ দেই, একটা দেই আমি এক্সেমটেড ইনকাম দিয়ে, আর একটা হলো রিডিউস ট্যাক্স দিয়ে। ধরেন পোল্ট্রি ইনকাম হলো রিডিউস ট্যাক্স রেট। এক ভদ্রলোক 1 কোটি টাকা ইনকাম দেখাইছে, প্রথমে 1 কোটি টাকা ইনকাম দেখাই, আর ওইটার উপরে ধরেন 10 লাখ টাকা ট্যাক্স দিছে, কথার কথা মানে হিসাবে ধরেন 10 লাখ টাকা আসে। এর কিছুদিন পরে সে ধরেন ইলেকশনে দাঁড়াবে বা কিছু একটা, তার টাকা পয়সার দেখাইতে হবে ইত্যাদি ইত্যাদি, সে আবার একটা রিভাইজ রিটার্ন দিল
যে না থুক্কা, আমার অ্যাকচুয়াল ইনকাম হলো 10 কোটি, আমি ভুলে 1 কোটি টাকা দেখাইছি প্রথমে, তাইলে এই যে আমি 9 কোটি টাকা বাড়তি ইনকাম শো করলাম, এটার উপরে কিন্তু রিডিউস ট্যাক্স রেট হবে না, এটার উপরে নর্মাল ট্যাক্স রেট হবে, ওই ওই যেটা আপনার 5%, 5, 10, 15, 20, 25 আজকে যেভাবে অঙ্ক করাইছি সেইভাবে নর্মাল রেটে যা আসে, তার মানে হাইয়েস্ট রেটে চলে যাবে 25%। তার মানে এখন যদি বলে যে তাহলে আমি আমার ইনকাম 1 কোটি হবে না 10 কোটি হবে, সেটা আমি প্রথমে বুঝি নাই কেন? যা দেবো প্রথমেই দিতে হবে, পরে আমি যদি মানে যেটা হ্রাসকৃত কর হার যেগুলো, সেগুলো যদি আমি পরবর্তীতে সংশোধিত রিটার্ন দিয়ে আমি বাড়তি ইনকাম শো করি, তাহলে যত টাকা বাড়তি ইনকাম শো করব তার উপরে হ্রাসকৃত কর হার অ্যাপ্লিকেবল হবে না, তাহার উপরে নর্মাল ট্যাক্স রেট অ্যাপ্লিকেবল হবে। বুঝতে পারছেন? এবং একইভাবে আপনার আমার ধরেন একটা কর্মুক্ত আয় আছে, আমার ধরেন সফটওয়্যার ডেভেলপমেন্টের একটা ব্যবসা আছে আমার, তো সেখান থেকে আমি 1 কোটি টাকা ইনকাম শো করছি, 1 কোটি টাকার শো করছি এবং কোনো ট্যাক্স দেইনি। এখন আমি কিছুদিন পরে আবার একটা রিভাইজ রিটার্ন দিয়ে আমি বললাম না আমার ইনকাম 10 কোটি, তাইলে কিন্তু ইনকাম ট্যাক্স আমারে একেবারে চাইপা ধরবে, বলবে তুমি বাড়তি 9 কোটি টাকা যে দেখাইছো এটার উপরে এখন ট্যাক্স দাও। আমি বলবো কেন ট্যাক্স দেবো, এটা তো করমুক্ত হয়। বলে না, করমুক্ত ছিল যদি তুমি প্রথমেই দেখাইতা, কিন্তু সংশোধিত রিটার্ন রিভাইজ রিটার্ন দিয়ে যদি আমি করমুক্ত আয় অতিরিক্ত শো করি, তাহলে অতিরিক্ত টুকুর উপরে নর্মাল রেটে ট্যাক্স দিতে হবে, এটাই করাচ্ছি। বুঝতে পারছেন? তাহলে এইটা হলো আপনার এতক্ষণ ধরে যেগুলো পড়ানো হলো সেগুলো কিন্তু আপনার হচ্ছে ডিমড ইনকাম, যে এই ধরনের ঘটনা যদি ঘটে তাহলে কিন্তু মানে ডিসিটি তাহলে ওইটা ইনকাম হিসেবে গণ্য করবে, গণ্য করে ট্যাক্স করবে। স্যার তাহলে আদার ইনকামের স্ল্যাব তো সব ওই নর্মাল স্ল্যাবে হবে? হ্যাঁ, নর্মাল স্ল্যাবে। আচ্ছা ধরেন পেইড আপ ক্যাপিটাল, একটা কোম্পানির পেইড আপ ক্যাপিটাল কথার কথা 1 কোটি টাকা, এখন সে একটা মানে গাড়ি কিনছে, কোম্পানি একটা কার পারচেস করছে, নিজের টাকাই কিনছে, কিনছে ধরেন 25 লাখ টাকায়। তাহলে লেস 10% অফ পেইড আপ ক্যাপিটাল, আইনটা কি? আইন হলো পেইড আপ ক্যাপিটাল না শুধু, পেইড আপ ক্যাপিটাল, জেনারেল রিজার্ভ এবং রিটেন আর্নিংস, এই তিনটা মিলিয়ে ব্যালেন্স শিটে যা থাকবে তার 10% বেশি টাকা দিয়ে গাড়ি কিনতে পারবে না। যদি কেনে তাহলে কি হবে সেটা দেখাচ্ছি। এই 7.5 লাখ টাকা আয় হিসেবে গণ্য হবে, ডিমড ইনকাম। বলা হচ্ছে যে পেইড আপ ক্যাপিটালে 10% বেশি টাকা দিয়ে গাড়ি কিনলে, যতটুকু বেশি টাকা দিয়ে গাড়ি কিনলাম তার অর্ধেক আয় হিসাবে গণ্য হবে। নিজের টাকা দিয়ে নিজের গাড়ি কিনলো, লোন করে গাড়ি কিনলো, একই কথা। কি বুঝতে পারছেন? জি স্যার। এখন ধরেন ওই বছরে আরেকটা গাড়ি কিনছে, সেকেন্ড গাড়িটা কিনছে একই বছরে, সেকেন্ড কার, 2টা গাড়ি কিনছে।
এইটা কিনছে কত দিয়ে বলবো, ধরেন 42 লাখ টাকা দিয়ে কিনছে। তাহলে একই বছরে দুইটা গাড়ি, একটা 42 একটা 25, দুইটার জন্য আলাদা আলাদা ট্রিটমেন্ট হবে, একসাথে না। 10% অফ পেইড অফ ক্যাপিটাল, $10 লাখ, 32 লাখ, এর 50%, 16 লাখ টাকা আয় হিসেবে গণ্য হবে। এই দুইটা গাড়ি যদি কেনে তাহলে 16 লাখ আর হলো 7.5 লাখ, কত হয় যা হয় আর কি। আপনাদের সার্টিফিকেট পড়ানো শেষ হয়ে গেল। তবে এর ভিতরে কিন্তু এখন যেটা পড়াইলাম ওইটা একটু মনে রাখা কষ্টকর। এখন কিন্তু আপনার এমসিকিউ আসতে পারে যে কত টাকা পর্যন্ত নগদে লোন বা দান নেওয়া জায়েজ। 4টা অপশন, 2 লাখ, 5 লাখ, 10 লাখ, 15 লাখ, কোনটা কারেক্ট অ্যান্সার হবে? 5 লাখ। 5 লাখ এইরকম আর কি। মানে এখন যেগুলো পড়াইলাম ওখান থেকে যদি কোনো কোশ্চেন আসে আপনার পারার কথা। আরেকটা কোশ্চেন হইতে পারে, কোনো কোম্পানি তার কোনো সিস্টার কনসার্নের কাছ থেকে কত টাকা পর্যন্ত লোন মানে নগদে নিতে পারবে? 2 লাখ, 5 লাখ, 10 লাখ, 0। কত টাকা পর্যন্ত নগদে? 0তে টিক চিহ্ন হবে, মানে 1 পয়সাও নিতে পারবে না। মানে কোম্পানি কিন্তু মানে 1 পয়সাও নিতে পারবে না, কিন্তু আমরা যারা ব্যক্তি আমরা 5 লাখ টাকা পর্যন্ত নিতে পারবো নগদে। বিষয়টা বুঝছেন কিনা? জি স্যার। তারপরে আরেকটা কোশ্চেন হতে পারে যে লটারি থেকে যদি আমি পুরস্কার পাই সেটি কোন হেডে আয় হিসাবে গণ্য হবে? ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট, তারপরে ইনকাম ফ্রম আদার সোর্স, তারপরে ক্যাপিটাল গেইন, আর হচ্ছে স্যালারি ইনকাম। এই 4টার কোনটাতে ইনকাম হবে? ইনকাম ফ্রম আদার সোর্স। এটি তো আজকে পড়াইলাম যে লটারি থেকে যদি আমি পুরস্কার পাই সেটা এই অন্যান্য উৎসের আয় হিসেবে গণ্য হবে। পড়াইলাম না এইমাত্র? জি স্যার। জি স্যার। এই এরকম আর কি, এরকম মানে খুঁজে 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 আপনার এমসিকিউ মানে অনেক এমসিকিউ হতে পারে, বুঝছেন? আরেকটা কোশ্চেন হতে পারে সেটা হলো যে কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল, ইট, বালি, সিমেন্ট, রড, এগুলা যদি অপরিশোধিত থাকে মানে টাকা বকেয়া থাকে, মানে মহাজন টাকা পায়, দোকানে টাকা পায়, তো এই টাকা কত বছরের মধ্যে শোধ করতে হবে? 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর? 2 বছর স্যার। 2 বছর। এই আর কি। স্যার এই যে ডিমড ইনকামের যে এই যে সোর্স গুলো, এগুলো যখন কোম্পানির ক্ষেত্রে আমরা দেখাবো তখন তো এগুলোর উপরে ওই যে কোম্পানির যে রেট সেই রেট অ্যাপ্লাই হবে। অফকোর্স, অবশ্যই। আর আর পার্সোনালের ক্ষেত্রে দিলে ওই নরমাল স্ল্যাব। স্ল্যাব।
হুম। তো দেখেন আমাদের পড়া শেষ, যদি এখন একটু সময় আছে, যদি কোনো কোশ্চেন থাকে, আমাদের 7টা হেড আজকে শেষ হয়ে গেল, বুঝছেন। ইচ্ছা ছিল আমার ওই যে সেট আপ ক্যারি ফরওয়ার্ডে যাবো, সময় হবে না, অনেক বড়। জি স্যার। আগামী ক্লাসে আমরা দুইটা জিনিস কভার স্যার করব। শোনেন, একটা হলো সেট আপ এন্ড ক্যারি ফরওয়ার্ড অফ লসেস, এটা লিখে রাখেন যদি মনে না থাকে আমার। আর হলো টিডিএস, টিডিএসটা তো অনেক বড়। এই দুইটা আগামী ক্লাসে হবে। এখন বলেন, স্যার কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। স্যার সেমিফাইনাল পদ্ধতিতে আমাদের ইনকাম যে অ্যাসেসমেন্টটা, সেটা কি শুধু ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেটস থেকে হবে নাকি মানে আরো কিছু আছে? যেমন ওইখানে কিন্তু আবার আপনি সঞ্চয়পত্রের ক্ষেত্রে ওটা অ্যাপ্লাই করেন নাই। সঞ্চয়পত্র তো ফাইনাল, সঞ্চয়পত্র তো সেমিফাইনাল না। এই সেমিফাইনাল মধ্যে কি কি পড়তেছে? এফডিআর ইন্টারেস্ট, ওই তো এরপর এফডিআর এর ইন্টারেস্ট, সেভিংস ব্যাংক অ্যাকাউন্টের ইন্টারেস্ট, তারপরে ডিভিডেন্ড ইনকাম, তারপরে এদিকে ক্যাপিটাল গেইন, জমি বিক্রি করে যদি কোনো ক্যাপিটাল গেইন হয়, সাব রেজিস্ট্রার যে টাকা রাখবে ওইটাও মিনিমাম ট্যাক্স, এবং ওটা ফাইনাল। আচ্ছা, মিনিমাম ট্যাক্স যেগুলোর সাথে সম্পর্কিত সেগুলো সবগুলো আমরা এভাবে ইয়া হবে আর কি। হ্যাঁ, এই আগামী ক্লাসে দেখবেন। আগামী ক্লাস হবে আমাদের টিডিএস, এবং টিডিএস এ আমাদের যে খাতগুলো দেখাবো, যে কোন কোন খাতে উৎসে আয়কর কর্তন করতে হয়, টাকা কেটে রাখে, যেটা কেটে রাখে ওটার ভিতরে কোনটা নর্মাল, কোনটা সেমিফাইনাল, কোনটা ফাইনাল। থ্যাংক ইউ স্যার। আপনি আমাকে কোশ্চেন করছেন যে স্যার আমরা বুঝবো কেমনে যে কোনটা ফাইনাল কোনটা সেমিফাইনাল, আগামী ক্লাসে একদম পরিষ্কার ভাবে দেখায় দেবো। এবং আপনাদের শীট দিয়ে দিছি তো, আপনার কাছেও তো আছে টিডিএস এর শীট, তো আগাম দিয়ে দিছি আপনাদেরকে। জি স্যার। বলেন, কোন কোশ্চেন? স্যার একটা কোশ্চেন করবো? হুম। স্যার আমার একটা কনফিউশন, মানে এটা নিয়ে অলওয়েজ প্রবলেমে পড়ি স্যার। ওই যে ইনকামের, ট্যাক্সেবল ইনকামের 1/3 বা 4.5 লাখ, এটার ভিতরে যেটা কম হয় ওইটা নাকি আগেই আর কি স্যার বাদ দিতে হয়, তারপরে আর কি স্ল্যাব গুলি কি অ্যাপ্লিকেবল হয় স্যার, এরকম কোনো কিছু? হ্যাঁ, রাইট। সেই ক্ষেত্রে কি আজকে যে ট্যাক্সেবল ইনকাম গুলি দেখানো হয়েছে, মানে ধরে নিব স্যার ওইটা আর কি বাদ দিয়ে তারপরে? অফকোর্স, অফকোর্স। জি স্যার, থ্যাংক ইউ স্যার। কেন, আপনাদের স্যালারির একটা অঙ্ক করানো হয়েছে না? জি স্যার। জি স্যার। চাইলে এই 7টা দিয়েও অঙ্ক করায় দাও, যে এক ভদ্রলোকের এই 7টা হেডেই ইনকাম আছে, জটিল হয়ে যাবে আর কি। যাই হোক, আপনাদের এমসিকিউ তো, সুতরাং অত বেশি চিন্তার কোনো কারণ নেই। যেগুলো আছে মোটামুটি পড়ে গেলে, যেমন আমি তো দেখি যে আপনারা যদি একটু সিনসিয়ার হন, একটু ক্লাসটা ফলো করেন, তাহলে এই পরীক্ষায় পাশ করা কোনো বিষয় না। স্যার আর একটা কোশ্চেন ছিল। হুম। স্যার ওই যে প্রাইভেট লিমিটেড কোম্পানির মানে ট্যাক্স রেট 27.5 বা 30, মানে মানলে 27.5 না হলে 30। Correct. স্যার ওই 30টা, ওইটার ক্ষেত্রে যে একটা কন্ডিশন দেখলাম ওই যে 36 লাখ টাকার, মানে ওই জিনিসটা স্যার একটু বুঝতে পারিনি যে 36 লাখ টাকার ক্যাশ ট্রানজাকশন এটার কথা বলছেন স্যার। মানে বছরে 36 লাখ টাকার উপরে খরচ করতে পারবে না নগদে। নগদ যদি ক্যাশ এক্সপেন্ডিচার করে ফেলে কোনো প্রাইভেট লিমিটেড কোম্পানি মোর দ্যান 36 লাখ, তাহলে সে শর্ত ভায়োলেট করলো, তাহলে তার ট্যাক্স রেট হবে 30%। স্যার ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ স্যার। So any other question?
তাহলে শেষ করে দেই। জি স্যার, আর কোনো কোশ্চেন? ঠিক আছে, তাহলে আর দেখেন কবে ক্লাস হয়, তাহলে ওকে স্যার। আমাকে জানান। আর আইসিবি তে যদি যান তাহলে জি স্যার, আমি দিয়েন। হ্যাঁ, কারণ আমি ওকে স্যার। ফোন করলাম, ওনার ল্যান্ড ফোনে, ওনার মোবাইল ফোনে কোনোটাই ধরে না, রিং ব্যাকও করে নাই, তো ওকে স্যার। কথাটা বলতেই পারিনি। তো আমাকে যেন একটা পাঠায় দেয়, মানে স্টাডি ওকে স্যার। পাঠায় দিলে আমি যেটা দেখতে পাবো যে কোথায় ভুল আছে না আছে, তাইলে এগুলো, কারণ আপনারা একটা ভুল জিনিস করবেন এটা তো ঠিক না। জি স্যার, রাইট। ওকে স্যার, ভালো থাকবেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার।